বন্ধুরা, জনি সিন্সকে তো সবাই চেনেন। বর্তমান সময়ে অনেক তরুণীদের ক্রাশ। মেয়েরা নাকি জনি সিন্সের মোটা তাগড়া মেশিনের অনেক ভক্ত। আজকের গল্পটিতে অন্য এক জনি সিন্সের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। জনি সিন্সের মতো এমন এক ছেলেকে নিয়ে তৈরি হয়েছে যে ছোটবেলাতেই তার বন্ধুদের কাছ থেকে মেয়েদের নানান জায়গা সম্পর্কে জানতে পারে, আর এটা জানার পর থেকেই মেয়েদের ওইগুলো দেখার জন্য পাগল হয়ে যায়। তো বন্ধুরা, ছোট এই ছেলেটি কিভাবে মেয়েদের ওইগুলো দেখে, কেমন করে দেখে, তাই আমরা আজকের ভিডিওতে দেখব। মানে হলো এক ছোট ছেলের নানান মজার ঘটনা আজকের মুভির গল্পে তুলে ধরব। তবে মুভি এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদের একটা ওয়ার্নিং দেব। মুভিটি শুধুমাত্র বড়দের জন্য, ছোটরা এই মুভি থেকে অবশ্যই দূরে থাকবে। আর যারা লাউড স্পিকার বা ফ্যামিলি নিয়ে মুভিটি দেখতে চান তারা অবশ্যই মুভিটি স্কিপ করবেন। আর যারা নর্মালি দেখতে চান তারা অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। আর এরকম আরও মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখুন, তাহলে সবার আগে আপনি আমাদের মুভিটি দেখতে পারবেন। আর মুভির নামটি মুভির মাঝে বলে দেব। আজকের ভিডিওতে আমরা এটাই জানবো। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা 12 বছরের জনি নামের এক ছেলেকে তার ছোটবেলার বন্ধু জন আর ডেনির সাথে বাজারে মেয়েদের ওপর লাইন মারতে দেখি। জন মেয়েদেরকে পটানোর বেকার চেষ্টা করেই যাচ্ছিল, কিন্তু সে সফল হতে পারে না। এদিকে জনি ও ডেনির সাথে মিলে একটি মেয়েকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে থাকে, কিন্তু তখনই জনির একজন আত্মীয় তাকে বাজারে এসব করতে দেখে ফেলে। সেই লোকটি দেখতে পেয়ে জনি আর তার বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে জনি একটি ড্রিঙ্কস বিক্রির দোকানে পৌঁছায়। সেখানে সে ড্রিঙ্কস ডেলিভারি করার পার্ট টাইম জব করত। একবারের ডেলিভারিতে সে 2 টাকা পেত। এরপর আমরা দেখি জনি প্রতিবারের মতো সেই দোকানের রেগুলার কাস্টমার সেলিমের কাছে যায়। সেলিম পেশায় একজন মুচি ছিল, কিন্তু সে এই শহরে হওয়া ইভেন্টে গান গাওয়ার কাজ করত। কিছুক্ষণ পর সেখানে একজন মহিলা আসে। সে তার স্যান্ডেল কিছুক্ষণ আগে সেলিমকে ঠিক করতে দিয়ে গেছিল। তখন সেলিম সেই মহিলাটিকে তার স্যান্ডেলটা দিয়ে দেয়, আর এর সাথে সে তার বিলটাও দেয়। কিন্তু মহিলাটি যখন বলে সে তার পার্স নিয়ে আসতে ভুলে গেছে, এটা শুনে সেলিমের মন অনেক খারাপ হয়ে যায়। কিন্তু ওই মহিলার হাবভাব দেখে সেলিম বুঝতে পারে মহিলাটি পেমেন্টটা অন্য কোনো উপায়ে করতে চাচ্ছে। তাই সেলিমও সময় নষ্ট না করে ওই মহিলাটিকে তার বাড়ির ভেতরে নিয়ে যায়। আর সেলিম ভেতরে যাওয়ার সময় জনিকে বলে দোকানটা দেখাশোনা করার জন্য। বিকেলে জনি যখন তার বাড়ি ফিরে আসে তখন তার বাবা তাকে অনেক মারে, কারণ সে বাজারের সেই আত্মীয়টি জনির বাবাকে তার কর্মকাণ্ড সম্পর্কে সবই বলে দিয়েছিল। কিন্তু তখনই জনিকে মারার হাত থেকে বাঁচার জন্য তার ফুপি তার সামনে চলে আসে, আর এভাবে জনের ব্যাকপাট লাল হতে হতে বেঁচে যায়। জনি তার বাবার মার থেকে তো বেঁচে গিয়েছিল, কিন্তু তার বাবা তাকে একটি সেলুনে ঝাড়ুদারের কাজে লাগিয়ে দেয়। কিন্তু জনির ওখানে মন বসত না, কারণ সে সবসময় মেয়েদের বিষয়েই ভাবত। এরপর আমরা দেখি জনি এই বিষয়ে তার মাকে বলে, আর মা যেহেতু জনিকে অনেক বেশি ভালোবাসতো তাই সে জনিকে বলে, ঠিক আছে তুমি কাল থেকে তার সেলুনে যেও না, তোমার বাবার সাথে আমি কথা বলে নেব। পরের দিন যখন জনি সেলিমের দোকানে বসে আড্ডা দিচ্ছিল তখনই সেখানে পাশের এলাকার ছেলেরা জনকে মারতে নিয়ে আসে। এর কারণ হলো পাশের এলাকার ছেলেরা জনকে তাদের এলাকার মেয়েদের ওপর লাইন মারা অবস্থায় ধরে ফেলেছিল। তাদেরকে দেখে জনি চুপ করে সেখান থেকে পালিয়ে যায়, আর সে ড্রিঙ্কের দোকানদারকে সেখানে নিয়ে আসে। এরপর যখনই সেখানে ড্রিঙ্কের দোকানদার আসে তখনই সেলিম আর ডেনিও শক্তি পায়। এরপর সেখানে ছোটখাটো একটা যুদ্ধ বেঁধেই যাচ্ছিল। তখনই সেখানে জনের খালা লতিফা চলে আসে। লতিফার সৌন্দর্য দেখে সেখানকার সকল পুরুষরা তাদের ঝগড়া ভুলে গিয়ে লতিফার জন্য পাগল হয়ে যায়। এদিকে আবার লতিফা বাড়িতে আসার কারণে জনের বাবা খুবই রেগেছিল। এর কারণ হলো যখনই সে লতিফাকে দেখতো তখন সে নিজে এনজয় করা ছাড়া থাকতেই পারত না, মানে হাত গাড়ি চালাতো। একদিন জনি তার বাবাকে খাবার দেওয়ার জন্য তার দোকানে যায়। সেখানে গিয়ে জনি দেখে তার বাবা একটি মেয়ের সাথে লাইন মারায় অনেক ব্যস্ত আছে। এরপর জনি যখন দোকানের ভেতর তার বাবার খাবারটা রাখতে যায় তখনই সে সেখানে কিছু খারাপ ছবিওয়ালা ম্যাগাজিন দেখতে পায়। জনি সেই ম্যাগাজিনটার ওপর ছবি দেখেই পাগল হয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে ম্যাগাজিনটা তার প্যান্টের মধ্যে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেখান থেকে সে সোজা তার বন্ধুদের কাছে চলে যায়, আর তার বন্ধুদেরকে সেই ম্যাগাজিনটা দেখায়। তারা সবাই সেই ম্যাগাজিনটাকে এমনভাবে দেখছিল যে যেন একটা গুপ্তধন পেয়ে গিয়েছে। কিন্তু এই সম্পর্কে জনের একটু বেশিই জ্ঞান ছিল, কারণ সে খারাপ ওয়েবসাইটে ঢুকে অনেক খারাপ ভিডিও দেখে ফেলেছিল। এ কারণে জনের ম্যাগাজিন দিয়ে এখন আর তেমন কোনো কাজ হয় না।
এরপর জন যখন জনিকে মেয়েদের গোপন জায়গার কথা বলে তখন এটা শোনার পর জনিরও সেটা দেখার অনেক অনেক ইচ্ছে জাগে। তাই সে তার এই ইচ্ছা পূরণ করার জন্য মাঠে নেমে পড়ে। তখনই তার মনে হয় সে তো প্রতি সপ্তাহে তার মায়ের সাথে পাবলিক বাথ পার্লারে যায় গোসল করার জন্য, সেখানে মেয়েরা ওপেন অবস্থায় এদিক ওদিক ঘুরে বেড়ায়। এই প্ল্যানিং করে সে পরের দিন তার মায়ের সাথে টার্কিশ বাথ পার্লারে চলে যায়। কিন্তু এইবার বাথ পার্লারে একজন মহিলা বসেছিল আর সে জনিকে ভেতরে যেতে মানা করে দেয়, কারণ এখন জনির বয়স অলরেডি 12 হয়ে গিয়েছিল। জনি ধরা খেয়ে যায়। কিন্তু এরপর জনির মা কোনো না কোনো উপায়ে ওই মহিলাকে 100-200 টাকা বেশি দেওয়ার লোভ দেখিয়ে জনিকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। কিন্তু জনি এখানে যে উদ্দেশ্য নিয়ে এসেছিল সেটা সে করতে পারে না। পরের দিন জনিকে তার বন্ধুরা জিজ্ঞেস করে, তুমি কি গতকাল মেয়েদের গোপন জায়গা দেখতে পেয়েছিলে? তখন জনি তাদেরকে তার দুঃখের কাহিনী শোনাতে থাকে। জনির গল্প শুনে তার দুজন বন্ধু তাকে বোকা বলে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই জনি তার কসম করে বলে সে এর পরের বার বাথ পার্লারে গেলে অবশ্যই আসল জিনিসটা ঠিকই দেখে আসবে। সেই দিনই বিকেলে জনের একজন দুঃসম্পর্কের মামা জামিলা নামের এক মেয়েকে তাদের বাড়িতে নিয়ে আসে, কারণ জনের মা একাই বাড়ির সব কাজ করতে পারত না। এর কারণে জামিলাকে কাজ করার জন্য এখানে নিয়ে আসা হয়। অন্যদিকে আবার সে এলাকার সব পুরুষরাই জনের খালা অর্থাৎ লতিফাকে পটানোর জন্য লেগেছিল। তারা জনির হাতে লতিফার জন্য অনেক ধরনের গিফট পাঠাতো, কিন্তু জনি চাইতো তার খালার আনবক্সিং যাতে সেলিম করে, কারণ সেলিম লতিফাকে ভালোবেসে ফেলেছিল। ওইদিকে কোথাও না কোথাও লতিফার একই অবস্থা ছিল। একদিন লতিফা তার চিবানো চুইংগাম জনির মাধ্যমে সেলিমের কাছে পাঠায়, আর এদিকে সেলিমও খুব যত্ন সহকারে সেই চুইংগাম চাবাতে চাবাতে লতিফার জন্য লাভ লেটার লেখে। ওই লাভ লেটারে সেলিম অনেকগুলো শব্দ ব্যবহার করে, যেটাতে পরে লতিফা 200% চার্জ হয়ে যায়। এরপর একদিন জনি আবার তার মায়ের সাথে বাথ পার্লারে যায়, কিন্তু আজকে ওই পার্লারের মহিলাটি ভেবেই রেখেছিল যা খুশি হয়ে যায়, কিন্তু সে জনিকে আজকে আর ভিতরে যেতে দেবে না, কারণ জনের মা সেই মহিলাটিকে যে 1 থেকে 200 টাকা দেওয়ার কথা ছিল সেটা সে এখনো দেয়নি। এই কারণে ওই মহিলাটি অনেক রেগেছিল। কিন্তু পেমেন্ট পাওয়ার সাথে সাথে মহিলাটি জনিকে ভেতরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। ভেতরে গিয়েও জনি তার প্ল্যানটাকে কার্যকর করার চেষ্টা করছিল, কিন্তু যখনই সে কিছু দেখতে যাবে তখনই একজন মহিলা জনিকে ধরে ফেলে, কারণ ওই মহিলার জনির উপর সন্দেহ হয়ে গিয়েছিল। এ কারণে সে অনেক সময় ধরে জনির পিছনে লেগেছিল, আর এ কারণে সেই বাথ পার্লারে অনেক বেঁধে গিয়েছিল। জনিকে বাইরে নিয়ে এসে তার মা অনেক বকাবকি করে, আর জনি এটাও বুঝে গিয়েছিল যে আজকেই তার বাথ পার্লারের শেষ দিন। এই ঘটনার পর থেকে জনির মা তাকে আর বাথ পার্লারে নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিল। এইদিকে জনিও ভেতরে ভেতরে অনেক লজ্জিত ছিল। এ কারণে সে তার ছোট ভাইয়ের জন্মদিনের পার্টিতেও যায়নি। তার মা তাকে ঘরের মধ্যে সব জায়গায় খুঁজে বেড়ায়, কিন্তু জনির কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছিল না। তাই জনির মা জামিলাকে বলে জনিকে খোঁজার জন্য। শেষমেশ জামিলা জনিকে খুঁজে বের করে। জনি তারই রুমে ঘুমিয়েছিল। জামিলার মনে হচ্ছিল জনিকে জাগানো ঠিক হবে না, তাই সে জনিকে সেখানে রেখেই চুপচাপ চলে আসে। এরপর সন্ধ্যায় যখন জনির ঘুম ভাঙে তখন সে তার মন হালকা করার জন্য সেলিমের কাছে যায়। সেখানে যেতেই জনি চমকে ওঠে। সে জানালা দিয়ে উকি মারলে দেখে সেলিম তার খালার সাথে ভরপুর টি-20 ম্যাচ খেলায় ব্যস্ত আছে। এটা দেখে জনের মুখে হাসি চলে আসে, আর সে তাদের দুজনকে বিরক্ত না করে সেখান থেকে চলে যায়। রাত করে বাড়ি ফেরার পর জনি প্রথমে জামিলাকে দেখতে পায়। জামিলা ঘুমিয়েছিল। এখন যেহেতু জনি সেলিম আর তার খালাকে এনজয় করতে দেখতে এসেছে, তাই তারও ইচ্ছা জাগে এটা করার, আর এই কারণে সে জামিলার আনবক্সিং করতে লেগে পড়ে। কিন্তু তখনই জামিলা ঘুমের মধ্যে পাশ ফিরে, আর এটা থেকে জনি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সে পালিয়ে যায়। পরের দিন জনি তার বাড়ির ছাদে মনের দুঃখে বসেছিল। আসলে সে ভাগ্যকে মনে মনে গালি দিচ্ছিল, কারণ সে মেয়েদের ওই জায়গাটা দেখার চেষ্টা করছিল, কিন্তু কিছুই হলো না। এজন্য সে মন খারাপ করে বসেছিল। এরপর একদিন আবারও তার মা বাথ পার্লারে যাওয়ার জন্য বের হয়, তাই জনিও তাদের সাথে যাওয়ার জন্য জেদ ধরে, কিন্তু তার মা তাকে তাদের সাথে নিয়ে যেতে মানা করে দেয়। আর মা তাকে বলে তোমার বাথ পার্লারে যাওয়ার কোনোই দরকার নেই, তোমাকে জমিলা বাড়িতেই গোসল করিয়ে দেবে। এটা বলেই তারা বাথ পার্লারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আমরা দেখি জমিলার সাথে বাড়িতে একাই ছিল।
যখন জমিলা জনিকে গোসল করাচ্ছিল তখন জনি তার শেষ গেমটা খেলে। সে জমিলাকেও তার সাথে গোসল করতে বলে। প্রথমত জমিলা মানা করে দেয়, কিন্তু পরে জনির চাপ দেওয়াতে শেষমেশ সে রাজি হয়ে যায়। কিন্তু জমিলা তার সম্পূর্ণ কাপড় খুলছিল না। তখন জনি জমিলাকে তার সব কাপড় খুলে ফেলার জন্য বলে, কিন্তু জমিলা না করে দেয়। তখন জনি জমিলাকে বোঝায়, আর সে বলে সে অনেক কয়েকবার বাথ পার্লারে মেয়েদেরকে সব খোলা অবস্থায় দেখেছে, আর তার জন্য এটা নতুন কোনো কথা নয়। এটা শুনে জমিল তার সব ওপেন করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু যখনই জনি জমিলার জায়গাটা দেখবে তখনই বেরসিকের মতো তার মা বাথ পার্লার থেকে বাড়িতে চলে আসে, আর তাদের দুজনকে এই অবস্থায় দেখে ফেলে। জনি বুঝে গিয়েছিল তার মা আজকে তার বাবাকে সব কথা বলে দেবে, আর এরপর তার বাবা তাকে মারতে মারতে ব্যাকপ্যাক একেবারে লাল করে দেবে। রাতে যখন জনি তার বাবার কাছে মার খাওয়ার পরে তার রুমে চলে আসে, তখন সেখানে সে জমিলাকে দেখতে পায়। এভাবে জমিলাকে তার বেডে দেখে জনি অবাক হয়ে যায়। আসলে জমিলা জানতো আজ তার এই বাড়িতে শেষ রাত, তাই যাওয়ার আগে সে জনিকে তার গুপ্তধনটা দেখাতে এসেছিল। এরপর আর কি, জনি সারা রাত জমিলার সাথে টি20 ম্যাচ খেলে। পরের দিন সকালে আমরা দেখি জনি খুশিতে নাচতে থাকে, কারণ সে গত রাতে তার ইচ্ছে মতো এনজয় করেছে। এর কিছুক্ষণ পর জনির দুঃসম্পর্কের মামা জমিলাকে নিয়ে যাওয়ার জন্য আসে। এটা দেখে জনি খুবই দুঃখ পায়, কারণ এই সুযোগ আর সে পাবে না। কিন্তু যাওয়ার সময় আমরা দেখি জমিলা মুস্কি মুস্কি হাসছে। এটাতে বোঝা যাচ্ছিল জনির খেলাতে জমিলাও অনেক হ্যাপি হয়েছিল। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই মজার মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নতুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বন্ধুরা, আমাদের আজকের মুভির গল্প আলমা নামের এক মেয়েকে নিয়ে। আলমা পুরোপুরি সাইকো টাইপের এক মেয়ে ছিল, কারণ আলমার প্রধান শখ ছিল ছেলেদের ললিপপ খাওয়া আর ঘন্টার পর ঘন্টা ঘপাঘপ করা। কিন্তু আলমার পিনিক কেউ ঠান্ডা করতে পারত না। এখন কি করবে আলমা? তার গরম হওয়া মেশিন কি কেউ ঠান্ডা করতে পারবে? জানতে হলে দেখতে হবে পুরো মুভিটি। তবে মুভির এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদের একটা ওয়ার্নিং দেব। যারা লাউড স্পিকার বা ফ্যামিলি নিয়ে মুভিটি দেখতে চান তারা অবশ্যই মুভিটি স্কিপ করবেন, আর যারা নর্মালি দেখতে চান তারা অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যায়। আর এরকম আরও ঘপাঘপ মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখুন, তাহলে সবার আগে আমাদের মুভিটি আপনি দেখতে পারবেন। মুভির শুরুতে আমরা আলমাকে পুরো পিনিক অবস্থায় দেখতে পাই। আলমা ক্লাবে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই সে আমাদের বলে সে টাকার জন্য লোকদের সাথে ঘপাঘপ করে। এই পেশা তার অনেক পছন্দের ছিল। আলমা আবারও বলে কিছু রেগুলার কাস্টমার তার কাছে আসে, যারা আলমার কাছে রেগুলার ঘপাঘপ করতে আসে আর তাকে খুব ভালোই টাকা দেয়। তো আলমার প্রথম ক্লায়েন্ট ছিল, তার নাম ছিল টাইগার। সে পেশায় একজন অ্যাডভোকেট ছিল, যেমন তেমন অ্যাডভোকেট নয়, শহরের নামকরা অ্যাডভোকেট ছিল। টাইগার আলমার সাথে ঘপাঘপ করতে খুবই পছন্দ করত, কিন্তু সে ঘপাঘপ করার সময় খুব অদ্ভুতভাবে করত। সে আলমাকে মেরে মেরে তার সাথে ঘপাঘপ করত। এতে আলমারও তেমন কোনো সমস্যা ছিল না, কারণ আলমা নিজেও তো সাইকো ছিল। আর টাইগার প্রতিটা মারের পরিবর্তে আলমাকে অনেক টাকা দিত। এরপর আমরা আলমার দ্বিতীয় কাস্টমারকে দেখতে পাই। তার নিকনেম ছিল কেটি। কেটির পাহাড় সমান বডি হলে কি হবে, আলমার ছোঁয়া পেতে তার মেশিন থেকে তার তেল বের হয়ে যেত। এই কারণেই কেটির ওয়াইফ তাকে পছন্দ করতো না, তাই সে আলমার কাছে আসতো আর তার এই রহস্য গোপন রাখার জন্য আলমাকে অনেক টাকা দিত। এরপর আলমা আমাদের তার 3 নম্বর ক্লায়েন্ট পাপি ডগের সম্পর্কে বলে। পাপি ডগের সাথে আলমার দেখা হয়েছিল যখন তার ব্রেকআপ হয়ে গিয়েছিল। ব্রেকআপের দুঃখ ভোলানোর জন্য আলমা পাপি ডগের সাথে ইচ্ছা থাকা না সত্ত্বেও ঘপাঘপ করত। পাপি ডগ আলমাকে অনেকবার আই লাভ ইউ বলেছে, কিন্তু আলমা ঝামেলার মধ্যে পড়তে চায় না দেখে তার কথায় কোনো সাড়া দেয়নি। আসলে আলমা দেখতে এতটাই সুন্দরী ছিল যে যে কেউ তার সামনে গলে যেত। এরপর ঘপাঘপ করার পরে আলমা আর পাপি ডগ একে অপরকে তাদের বিষয়ে বলে। এরপর তারা খাবার খাওয়ার জন্য বাইরে যায়। তখন আলমা খেয়াল করে তাকে একজন মহিলা ফলো করছে, কিন্তু পাপি ডগ সাথে থাকার কারণে আলমা ওই মহিলাকে ইগনোর করে। এরপর পাপি ডগ যখন চলে যায় তখন আলমা মহিলাটিকে ধরে তাকে জিজ্ঞেস করে, তুমি কি কেটির ওয়াইফ?
তখন মহিলাটি বলে, আমি তোমার মা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, কারণ আমি ছোটবেলায় তোমাকে বেঁচে দিয়েছিলাম, আর আমি শুধু ক্ষমা চাওয়ার জন্যই তোমার কাছে এসেছি। আলমার মনে হচ্ছিল তার মায়ের এখন বয়স হয়ে গেছে, এই কারণে হয়তো তার কাছে ফিরে এসেছে, কিন্তু মহিলাটি আলমার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এরপর আলমা আবারও তার রেগুলার লাইফে ফিরে আসে, আর সে একটি ক্লাবে যায়। সেখানে গিয়ে সে তার ফ্রেন্ড জুলিয়ানের সাথে দেখা করে। জুলিয়ান তার ঘপাঘপ করার ফ্রেন্ড ছিল। জুলিয়ানেরও অনেকগুলো কাস্টমার ছিল। এমনই তার এক কাস্টমার তাকে বিদেশ যাওয়ার জন্য হেল্প করছিল, আর পাসপোর্ট ভিসা হয়ে গেলে সে বিদেশে গিয়ে বিদেশি মানুষকে বিয়ে করে সংসার করবে। জুলিয়ানের সাথে কথা বলতে বলতে এইদিকে কেটি আলমার কাছে চলে আসে আর তার মেশিন থেকে তেল বের করতে চায়। আর প্রতিবারের মতো আলমার কমলা লেবুগুলো চাপতে শুরু করতেই তার মেশিন থেকে তেল বের হয়ে যায়। এরপর সে আবারও আলমাকে তার লাইফের বিষয়ে বলতে শুরু করে। সে বলে সে এক্সট্রা ড্র থেকে শুরু করে সব ধরনের প্রোটেকশন ইউজ করেছে, কিন্তু কাজ হয়নি। কেটি আরও বলে সে যখন ছোট ছিল তখন থেকে সে হাত গাড়ি চালানো শিখে ফেলেছিল, কিন্তু সে তার বাবার সাথে থাকতো, এই কারণে তাকে তাড়াতাড়ি হাত গাড়ি চালাতে হতো, আর এজন্যই হয়তো আজকে তার এই অবস্থা। তার মেশিনের তেল 2 মিনিটেরও বেশি থাকে না। আলমা কেটির সব কথা শুনে তাকে এক্সারসাইজ করতে বলে, এতে তার পারফরমেন্স ঠিক হয়ে যাবে। কেটি চলে যাওয়ার পর আলমার সাথে দেখা করতে টাইগার চলে আসে, আর এবার আলমা টাইগারের জন্য স্টুডেন্ট সেজে বসেছিল। আসলে নাটকটা হলো আলমা টাইগারের কাছে লয়ের পড়াশোনার জন্য এসেছে, আর টাইগার আলমাকে তার ইউনিফর্মটা দেখে মারতে শুরু করে। আর আলমাও এর পরিবর্তে টাইগারকে ছোঁয়া দিতে থাকে, কারণ টাইগার তাকে এসবের জন্য টাকা দিত। এদিকে টাইগারের কিছু লোক পাপি ডগকে অনেক মারে, কারণ সে ক্লাবে আলমার সাথে একটু বেশি দেখাশোনা করছিল। টাইগারের মেশিন ঠান্ডা করার পর আলমা পাপি ডগের কাছে চলে আসে, আর সে পাপি ডগকে তার আঘাতের বিষয়ে জিজ্ঞেস করে। এরপর সে পাপি ডগের সাথে মেশিন চালিয়ে বাড়ি যাচ্ছিল, তখনই সে রাস্তায় তার মাকে দেখতে পায়। এরপর সে তাকে হসপিটাল নিয়ে আসে, আর এখান থেকে সে জানতে পারে তার মায়ের নাম ইমা, আর তার মায়ের একটা অসুখ আছে। সে মাঝে মধ্যেই সব কিছু ভুলে যায়। এসব জানার পরেও আলমা তার মাকে একা রেখে চলে যায়, এই কারণে তার কিছুটা খারাপ লাগছিল, কিন্তু সে এসব কথা ইগনোর করে ক্লাবে চলে আসে। আলমা ক্লাবে এসে দেখে ক্লাবে আগুন ধরে গেছে, আর এই কারণে পুরো ক্লাব পুড়ে যায় আর ক্লাব বন্ধ হয়ে যায়। এসবের মধ্যে কেটি আর তার ওয়াইফের সম্পর্ক ভালো হয়ে যায়। এদিকে টাইগার আর পাপি ডগের মধ্যেও বন্ধুত্ব হয়ে যায়। এর কিছুদিন পর আলমার সাথে তার মায়ের দেখা হয়। এমা আলমাকে বলে সে তার বাবার সাথে দেখা করতে যাচ্ছে, কারণ এই সময়ে এসে এমা তার হাজব্যান্ডের সাথে দেখা করতে চাচ্ছিল, কারণ তার ভুলে যাওয়ার অসুখ ছিল, আর এ কারণে সব কিছু ভুলে যাবার আগে সে তার হাজব্যান্ডের সাথে দেখা করতে চায়। এমা আলমাকে তার সাথে যেতে অফার করে। পরের দিন এমা ওই জায়গায় যাওয়ার জন্য বাস স্টপে চলে আসে, তখন সেখানে আলমাও চলে আসে। বাসে যেতে যেতে এমা কাপড়ের মধ্যে টয়লেট করে দেয় আর চিল্লাচিল্লি করতে শুরু করে। এরপর আলমা এগুলো পরিষ্কার করে আর এমাকে সামলায়। এরপর তারা বাদামে একটা হোটেলে গিয়ে পৌঁছে। হোটেলের মালিকের ছেলে খুব ভালোই বডি বানিয়ে রেখেছিল, যেটা দেখে আলমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, তার অনেক অনেক পিনিক উঠে যায়। এরপর তারা সেদিন রাতটা হোটেলে কাটায়। পরের দিন সকাল থেকে এমার স্মৃতিশক্তি আস্তে আস্তে করে চলে যাচ্ছিল, তাই আলমা এমাকে সাথে নিয়ে তার বাবাকে সব জায়গায় খোঁজা শুরু করে, কিন্তু সেখান থেকে সে কোনো ইনফরমেশন পায় না। এই বিষয়গুলো নিয়ে আলমা অনেক বিরক্ত হয়ে গেছিল, কারণ তার মনে হচ্ছিল তার মা তার বাবার বিষয়ে মিথ্যা কথা বলেছে, তাই সে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তার মাকে এভাবে রেখে সে যেতে পারে না। ঘুমানোর সময়ে এমা আলমার কাছে ক্ষমা চায়, কারণ তার মনে হচ্ছিল তার কারণে আলমার ঝামেলা হচ্ছে। এই কারণে এমা আলমাকে বলে সেও তার মতো ছেলেদের সাথে ঘপাঘপ করে বেড়াতো, কিন্তু আলমা যখন তার পেটে আসে তখন সে আলমাকে বিক্রি করে দেয়, যেন আলমাকে তার মতো লাইফ না কাটাতে হয়। কিন্তু আলমার পালিত বাবা মা ভালো ছিল না, তাই আলমা 14 বছর বয়সে বাড়ি থেকে বের হয়ে যায়। এসব কথা বলতে বলতে তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে আমরা আলমাকে হোটেলের মালিকের ছেলের সাথে ঘপাঘপ করতে দেখি। এই কারণে আলমা তার কাছ থেকে টাকাও নেয়। পরের দিন আলমা আর তার মা পুরো শহরটাই আবার ভালো করে খোঁজ নেয়, কিন্তু কেউই রবার্টের বিষয়ে কিছুই জানতো না। সেখান থেকে আসার পর আবারও এমার স্মৃতিশক্তি হারিয়ে যায়।
তখন সে আলমাকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমাকে অনেক মারত। এর কিছুদিন পর আমার মায়ের বয়ফ্রেন্ড আমার সাথে জোর করে ঘপাঘপ করে। এরপর থেকে আমার মা আমাকে আরও মারে আর টাকার জন্য যার তার সাথে ঘপাঘপ করতে বাধ্য করত। এসব সে আলমার সাথে হতে দিতে চাচ্ছিল না, তাই সে আলমাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। এই সব কথা শুনে আলমার অনেক খারাপ লাগে। পরের সিনে আমরা দেখি আলমা হোটেলের মালিকের সাথে আবারও ঘপাঘপ করছিল। আসলে এই কারণেই হোটেলের মালিক আলমাকে এখানে ফ্রিতে থাকতে দিচ্ছিল। এরপর আলমা রুমে ফিরে আসে। তখন সে এলমার কাছ থেকে রবার্ট আর এমার একটা ছবি পায়, যেটা দেখে আলমা বুঝতে পারে এমা সত্যি কথা বলছে। পরের দিন আলমা এমাকে তার পছন্দের কালারের একটা ড্রেস গিফট করে। এরপর তারা অনেক কথাবার্তা বলে। পরের দিন নতুন ড্রেস পরে তারা আবারও রবার্টের খোঁজে বের হয়ে পড়ে, কিন্তু এবারও তারা হতাশ হয়ে ফিরে আসে। পরদিন সকালে এমা ভুলে গেছিল সে কোথায় আছে আর কার সাথে আছে, তাই সে চিল্লাচিল্লি করতে শুরু করে। তখন অনেক কষ্টে আলমা তাকে বুঝিয়ে শান্ত করে। এমার কারণে আলমার অনেক অসুবিধা হচ্ছিল, তারপরে সে তার মায়ের ভালোভাবেই খেয়াল রাখছিল। কিন্তু এটা যখন এমা বুঝতে পারে তখন সে আলমাকে না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন আলমার ঘুম ভাঙে তখন সে এমাকে কোথাও দেখতে পায় না, তাই সে বুঝে ফেলে তার মা তাকে আবারও ছেড়ে চলে গেছে। এ কারণে সে আবারও তার ক্লাবের জীবনে ফিরে আসে, আর তার কাছে ক্লায়েন্টের অভাব ছিল না, তাই সে অনেক হ্যাপি ছিল। আর এখানে আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই গল্পটি এমন এক মেয়েকে নিয়ে তৈরি করা হয়েছে যে নিজের হাজব্যান্ডের থেকে অন্য পুরুষের সাথে নোংরা কাজ করতে বেশি ব্যস্ত থাকতো। তাও আবার সে তার হাজব্যান্ডের সামনেই এসব করত। কিন্তু তখন কি হয় যখন তার হাজব্যান্ড এসব সহ্য করতে না পেরে ভয়ঙ্কর কিছু করে বসে? জানতে হলে মুভিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক অনেক থ্রিল রয়েছে। তো আর দেরি না করে চলুন গল্প শুরু করা যায়। মুভির শুরুতে আমরা একটা পরিবারকে দেখতে পাই। এই পরিবারে ছিল মালিন্ডা, তার হাজব্যান্ড ভিক আর তাদের ছোট একটি মেয়ে। তারা একটা পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। মালিন্ডা ভিককে বলে সে পার্টিতে কোন ড্রেসটা পরে যাবে। ভিক তাকে ড্রেস পছন্দ করতে সাহায্য করে আর তাকে জুতোটাও পরিয়ে দেয়। এই সময় মালিন্ডা ভিককে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ভিক কোনো রিপ্লাই দেয় না। এরপর তারা পার্টিতে চলে যায়। পার্টিতে গিয়ে মালিন্ডা জুয়েল নামের একটা ছেলের সাথে লাইন মারতে শুরু করে। ভিক তাতে অনেক কষ্ট পায়। জুয়েল আর মালিন্ডা ডান্স করতে করতে একে অপরের অনেক কাছে চলে আসে। তাদের এসব কর্মকাণ্ডের ওপর থেকে ভিক সবই দেখছিল। পার্টিতে মালিন্ডা পিয়ানো বাজিয়ে সবাইকে শোনায় আর সবাই তার প্রশংসাও করে। এরপর ভিক জুয়েলের সাথে কথা বলার জন্য চলে যায়। জুয়েল ভিককে দেখে বলে, তুমি আসলেই খুব শান্ত মানুষ। আমি তোমার ওয়াইফের সাথে লাইন মারছি দেখেও তুমি কোনোই রিয়াকশন করছো না। তখন ভিক বলে, 2 সপ্তাহ আগে একটা ছেলে শহর থেকে নিখোঁজ হয়ে গেছে। অনেক খোঁজার পরেও তাকে পাওয়া যায়নি। সেও আমার ওয়াইফের অনেক কাছাকাছি ছিল। এটা শুনে জুয়েল অনেক ভয় পায় আর সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মালিন্ডা জুয়েলকে পার্টির সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও পায় না। তখন মালিন্ডা বুঝতে পারে ভিক তাকে কিছু বলেছে। সে ভিককে জিজ্ঞেস করে, তুমি কি জুয়েলকে কিছু বলেছ? সে এভাবে চলে গেল কেন? ভিক বলে, কিছু না। এরপর তারা বাড়ি ফিরে আসে। ভিক আর মালিন্ডার সম্পর্ক তেমন ভালো ছিল না, কারণ মালিন্ডার অপরিচিত ছেলেদের সাথে খারাপ কাজ করে মজা নেওয়ার অভ্যাস ছিল। কিন্তু এতে একটা বড় সমস্যা ছিল। মালিন্ডা যার সাথেই এসব করত তারা কিছুদিনের মধ্যে উধাও হয়ে যেত। ভিক মানুষদের উপর নজর রাখার জন্য ড্রোন বানানোর কাজ করত। ভিকের মেয়েও তার মতোই অনেক বুদ্ধিমতী ছিল। সেও তার বাবার মতোই বিভিন্ন ধরনের সায়েন্টিফিক কাজ করার সাহায্য করত। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ভিকের সাথে তার এক ফ্রেন্ডের দেখা হয়েছে। সে ভিককে বলে, তাহলে তুমি এখন মানুষকে গায়েব করার কাজ করছো? আসলে কালকের পার্টির ঘটনাটা সবাই জেনে গেছে আর ভিক সেখান থেকে বাড়ি ফিরে আসে। এদিকে কালকের ঘটনাটা মালিন্ডাও জেনে গেছে। সে ভিকের উপর খুব রেগে যায় আর তাকে বলে, জুয়েল আমার খুব ভালো ফ্রেন্ড, আমার তাকে খুব ভালো লাগে আর আমি তাকে অনেক মিস করছি। তুমি জুয়েলের কাছে কালকের ঘটনার জন্য ক্ষমা চাইবে। এটা শুনে ভিক জুয়েলকে তার বাড়িতে লাঞ্চের জন্য ইনভাইট করে। এসবে মালিন্ডা খুব হ্যাপি ছিল, কিন্তু ভিক কী ভাবছে তা তো সে শুধু নিজেই জানে। ভিকের মেয়েও জুয়েলকে পছন্দ করছিল না। সে ভিককে বলে, বাবা মা ওই লোকটার সাথে এত ভালো করে কথা বলছে কেন?
ভিক তখন বলে, সবার পছন্দ এক হয় না, তোমার মার তাকে ভালো লাগে তাই তার সাথে এভাবে কথা বলছে। এরপর ভিক নিচে চলে যায়। সে দেখে মালিন্ডা আর জুয়েল একে অপরের সাথে এনজয় করছে। তাদের সব করা হয়ে গেলে মালিন্ডা অন্য রুমে চলে যায়। তখন জুয়েল রুমে একা ছিল। ভিক তার সাথে কথা বলতে যায়। জুয়েল তখন ভিককে বলে, তুমি কালকের জন্য আমার কাছে ক্ষমা চাইবে না? ভিক বলে, ক্ষমা কেন চাইবো, আমি সত্যিই ওই ছেলেটার মাথায় হাতুড়ি দিয়ে বারবার আঘাত করে তাকে মেরে ফেলেছি। এটা শুনে জুয়েল আরও বেশি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে আবারও সে পালিয়ে যায়। পরের দিন ভিক আর মালিন্ডা আবারও একটা পার্টিতে যায়। সেখানে এসে ভিক মালিন্ডাকে জেলাস ফিল করানোর জন্য তার সামনে ট্রেসি নামের একটা মেয়ের সাথে ডান্স করতে শুরু করে। পার্টির শেষে তারা যখন বাড়ি ফিরছিল তখন মালিন্ডা ভিককে বলে, তুমি কি ট্রেসিকে লাইক করো? ভিক তখন কোনোই উত্তর দেয় না। মালিন্ডা আরও বলে, তুমি যদি তার সাথে কিছু করো তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। এরপর তারা বাড়ি ফিরে চলে আসে। এসে কেউ কাউকে কন্ট্রোল করতে না পেরে খেলা শুরু করে দেয়। আজ অনেক দিন পর তারা একে অপরের সাথে টি-20 ম্যাচ খেলতেছে। পরের দিন সকালে ভিক জানতে পারে মালিন্ডা তার অ্যাকাউন্ট থেকে $3000 বের করেছে রিকি নামের একটা ছেলেকে দেওয়ার জন্য। ভিকি রিকির বিষয়ে একটু খোঁজ নেয়। সে জানতে পারে রিকি পিয়ানো বাজায় আর তার ওয়াইফের সাথে নতুন নতুন প্রেম শুরু করেছে। রাতে মালিন্ডা অনেক দেরি করে মাতাল অবস্থায় ফিরে আসে। ভিক তখন মালিন্ডাকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে কোথায় ছিলে? মালিন্ডা বলে, আমি রিকির সাথে ছিলাম, আমরা অনেক অনেক এনজয় করেছি, সে আমার শরীরে তার চিহ্ন রেখে দিয়েছে। এসব শুনে ভিক অনেক রেগে যায়, কিন্তু সে তার ওয়াইফকে কিছুই বলে না, কারণ সে অনেক বেশি ভালোবাসে। পরের দিন ভিকির বাড়িতে পার্টি ছিল। সেখানে মালিন্ডা রিকিকেও ইনভাইট করে। রিকি সেখানে আসে। বাড়িতে এসে পিয়ানো বাজিয়ে সবার মন জয় করে নেয়। এর কিছুক্ষণ পর ভিকি সুইমিং পুলের ধারে বসেছিল। সে দেখে রিকি আর মালিন্ডা পুলে খুব এনজয় করছে। এটা দেখে তার মনের ভিতর অনেক জ্বলে ওঠে। মালিন্ডা সেখানেই রিকিকে পাপি দিতে যাচ্ছিল, কিন্তু সেখানে ভিক থাকা অবস্থায় সে কিছুই করে না। কিছুক্ষণের মধ্যে সেখানে বৃষ্টি শুরু হয় আর সবাই পুল থেকে উঠে ভেতরে চলে আসে। ভিকি একটু দেরি করে ভেতরে আসে। সে একটা কুকিজ নেয় খাওয়ার জন্য, কিন্তু এটা নিতে গিয়ে তার হাতটা পুড়িয়ে ফেলে। এটা সবাই ফলো করে। কিছুক্ষণ পর মালিন্ডা রিকিকে খুঁজতে থাকে, কারণ পার্টির মধ্যে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মালিন্ডা জ্বালানা দিয়ে বাইরে দেখলে সে রিকির বডিটা পুলের মধ্যে ভাসতে থাকে। তখন সবাই তাড়াতাড়ি করে এসে রিকির বডিটাকে পানি থেকে তুলে নেয়। তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ রিকি মারা গেছে। রিকির মৃত্যুতে মালিন্ডা অনেক কষ্ট পায়। রিকি যে পানিতে ডুবে মারা যেতে পারে এটা কারো বিশ্বাস হচ্ছিল না। তখন সেখানে পুলিশকে ডাকা হয়। পুলিশ এসে তার তদন্ত করে, কিন্তু খুনিকে খুঁজে পায় না। কিন্তু মালিন্ডা ঠিকই বুঝতে পারে রিকিকে ভিক মেরে ফেলেছে। পরের দিন ভিককে বলে, আমি জানি তুমি রিকিকে মেরেছ। একথা শুনে ভিক মালিন্ডাকে বলে, তোমার কি ভয় লাগছে? মালিন্ডা বলে, না, কারণ তুমি আমার জন্যই রিকিকে মেরেছ। তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো, তাই আমি জানি তুমি আমার কোনো ক্ষতি করবে না। এরপর একদিন ভিকির ফ্রেন্ড ভিকির সাথে দেখা করতে আসে। তার নাম নিওলেন। সে বলে, তুমি তাহলে রিকিকে মেরেছ? ভিক বলে, সে দিন যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। এরপর ঘটনা ঘটেই থাকে। অপরদিকে আমরা দেখি মালিন্ডা রিকির মারা যাবার দুদিন না হতে আবার অন্য একজন ছেলেকে জোগাড় করে নিয়েছে। এই বলকটার নাম নিক। সে মালিন্ডার আগের প্রেমিক ছিল। একদিন মালিন্ডা নিককে তার বাড়িতে নিয়ে আসে। তার হাজব্যান্ডের সাথে নিকের পরিচয় করিয়ে দেয়। তখন ভিক নিককে বলে, তুমি মালিন্ডার সাথে কেন ব্রেকআপ করেছিলে? নিক বলে, সে তো অনেক আগের কথা, এখন আর মনে নেই। এদিকে মালিন্ডা নিককে বাড়িতে নিয়ে আসতে না আসতেই তার কাছাকাছি আসতে শুরু করে দেয়। মালিন্ডা ভিককে জেলাস ফিল করানোর জন্য বলে, আমি প্রথমবার নিকের সাথেই ওইসব করেছিলাম। নিক আর মালিন্ডা ভিকের সামনেই টি-20 ম্যাচ খেলতে শুরু করে দেয়। ভিক সব কিছুই দেখে, কিন্তু কাউকে কিছুই বলে না। পরের দিন সকালে ভিক রাস্তায় নিককে দেখতে পায়। তাকে বলে, মালিন্ডা তোমাকে ডেকেছে, আমার সাথে চলো। নিক গাড়িতে উঠে বসে। ভিক তখন তাকে পাহাড়ের রাস্তা দিয়ে পাহাড়ের ওপরে নিয়ে আসে। ভিক খুবই জোরে গাড়ি চালাচ্ছিল, তাই নিক অনেক ভয় পায় আর সে মালিন্ডাকে কল করতে যায়, কিন্তু জঙ্গলের মধ্যে চলে আসার কারণে সেখানে ঠিকমতো নেটওয়ার্ক পাচ্ছিল না। গাড়ি থামলে নিক গাড়ি থেকে নামে। তখনই ভিক একটা পাথর নিয়ে নিকের মাথায় আঘাত করে। তারপর তাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। নিক সেখানেই মারা যায়। নিকের বডিটা এভাবে রাখলে সবাই জেনে যাবে, তাই ভিক নিকের বডির উপর কিছু বড় পাথর চাপিয়ে পানিতে ডুবিয়ে দেয় আর তার পকেট থেকে পার্সটা বের করে নিজের কাছে রেখে দেয়। এরপর দুদিন কেটে যায়। মালিন্ডা
কোনোভাবেই নিকের সাথে যোগাযোগ করতে পারছিল না। তাই সে ভেবে নেয় নিক হয়তো তার সাথে আবারও ব্রেকআপ করে চলে গেছে। নিক না থাকায় মেলিন্ডা ভিকের কাছে আসে আর তার সাথে সময় কাটায়। তারা একসাথে ঘুরতেও যায়। এরপর তারা যখন ঘুরতে যায় তখন ভিক দেখে তার মেয়ে সেই ঝর্ণার ধারে যাচ্ছে যেখানে সে নিকের বডিটা ডুবিয়ে রেখেছিল। ভিক তার মেয়েকে আটকাতে যায়, তখনই সে দেখে নিকের বডিটা পানিতে ভাসছে। এখন ভিক কোনো মতে এই বডিটা সরাতে চাচ্ছিল, তাই সে সাইকেল নিয়ে আবারও সেখানে যায়। কিন্তু এদিকে মেলিন্ডা ভিকের জিনিসপত্রের মধ্যে নিকের পার্সটা দেখতে পায়। এটা দেখে সে বুঝে যায় তার হাজব্যান্ডই নিককে মেরে ফেলেছে। ভিক ঝর্ণার ধারে এসে নিকের বডিটা ভালো করে ডোবানোর চেষ্টা করছিল। তখনই সেখানে ভিকের বন্ধু লিওনেল এসে তাকে এটা করতে দেখে ফেলে। এটা দেখে লিওনেল এবার শিওর হয়ে যায় আগের সবগুলো খুন ভিক করেছে। নিউল্যান্ড এসব কিছু বলতে পুলিশ স্টেশনে যাচ্ছিল, কিন্তু হঠাৎই জঙ্গলের রাস্তা দিয়ে তার গাড়ির সামনে এসে পড়ে ভিক। ভিককে বাঁচাতে গিয়ে নিউল্যান্ড তার গাড়ির ব্যালেন্স হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। নিউল্যান্ডের ওখানেই মৃত্যু হয়। এরপর ভিক বাড়িতে ফিরে আসে। মেলিন্ডা ভিকের দিকে একভাবে তাকিয়েছিল। ভিক মেলিন্ডাকে জিজ্ঞেস করে কি হয়েছে। মেলিন্ডা বলে কিছু না। মেলিন্ডা নিচের পার্সটা পুড়িয়ে দেয় যাতে কোনো প্রমাণ না থাকে আর পুলিশ ভিককে ধরতে না পারে। মেলিন্ডা এখন বুঝতে পেরেছে ভিক তাকে কতটা ভালোবাসে আর তার কাছাকাছি যে আসার চেষ্টা করে ভিক তাকে মেরে ফেলে, যেটা তার অনেক ভালো লাগে। মেলিন্ডা সবসময় এটাই চাইতো ভিক তাকে অনেক বেশি ভালোবাসুক। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেইন করব 2022 সালে মুক্তি পাওয়া একটি ফিলিপাইনের মুভি। আর বন্ধুরা জানেনই তো, ফিলিপাইনের মুভি মানেই তো শুধু ঘপাঘপ খেলা। আজকের মুভির কাহিনী ডেভিড নামের এক ছেলেকে নিয়ে, যার তাগড়া মেশিনের জন্য সব মেয়েরাই পাগল ছিল। এখন সে কাকে কাকে তার কলা খাওয়াবে তাই আমরা আজকের এক্সপ্লেনেশনে দেখব। তবে মুভির এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদের একটা ওয়ার্নিং দেব। যারা লাউড স্পিকার বা ফ্যামিলি নিয়ে মুভিটি দেখতে চান তারা অবশ্যই এই মুভিটি দেখবেন না, আর যারা নর্মালি দেখতে চান তারা অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। আর এরকম আরও ঘপাঘপ মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখুন, তাহলে সবার আগে আপনি আমাদের মুভিটি দেখতে পারবেন। তো মুভির শুরুতে আমরা মুভির মেইন ক্যারেক্টার ডেভিডকে দেখি। সে অনলাইনে তার এক ক্লায়েন্টের সাথে মিটিং ফিক্সড করছিল। অন্যদিকে আমরা ডেভিডের পার্টনার জয়ীকে দেখি। সে তার ক্লায়েন্টের সাথে ঘোড়ার রেস খেলছিল। এরপর তারা দুজন মিলে তাদের অন্য ক্লায়েন্টের কাছে যায়। এই ক্লায়েন্ট নিজের ইচ্ছা পূরণ করার জন্য জয়ী আর ডেভিডকে অনেক টাকা দিচ্ছিল। জয়ী আর ডেভিড যখন সে ক্লায়েন্টের কাছে পৌঁছায় তখন সেই ক্লায়েন্ট প্রথম তার সামনে জয়ী আর ডেভিডকে ঘপাঘপ করতে বলে, যেটা দেখে তারও খেলার ইচ্ছা জেগে যায়। তাই ওই ক্লায়েন্ট জয়ীর ওপর খুব ভালো করে তার মেশিনটা চালিয়ে দেয়। কাজ শেষ হয়ে গেলে ক্লায়েন্ট ওয়াশরুমে যায়। এই সুযোগে জয়ী আর ডেভিড ক্লায়েন্টের কাছে যত টাকা ছিল সব নিয়ে হাওয়া হয়ে যায়। এরপর তারা দুইজন ব্রেকফাস্ট করে জয়ীর ভাইয়ের সাথে দেখা করার জন্য বের হয়ে পড়ে। কিন্তু সেখানে পৌঁছার পর জয়ীর মা তার উপরে রেগে যায়, কারণ সে এতদিন টাকা পাঠাচ্ছিল না। এরপর জয়ী যখন টাকা দেয় তখন তার মা আরও রেগে যায় এবং চিল্লাচিল্লি শুরু করে, কারণ সে টাকা কম দিচ্ছিল। মায়ের কাছে বকা খেয়ে জয়ী তার ভাইকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। এটা দেখে ডেভিড জয়ীকে তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে আসে, কারণ তার এক ক্লায়েন্টের সাথে মিটিং ছিল। এই প্রফেশনে জয়ীকে ক্লায়েন্টের হিসাবে কাপড় পরতে হতো আর ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী কাজ করতে হতো, যাতে ক্লায়েন্ট খুশি হয়ে তাকে অনেক টাকা দেয়। এই ক্লায়েন্টের ইচ্ছা ছিল যে জয়ী কাঁদতে কাঁদতে তাকে যেন বলে, প্লিজ আমার সাথে ঘপাঘপ করো। জয়ী তাই করে। আর এরপর ওই ক্লায়েন্ট জয়ীর ওপর এমন মেশিন চালানো শুরু করে যে তার থামতেই চায় না। জয়ীও একেবারে কম যায় না, তার সাথে একের পর এক টি-20 ম্যাচ খেলতে থাকে। এদিকে আমরা মিয়া নামের আরেকজন কর্মীকে দেখি, যে ক্লাবের হয়ে কাজ করত, কিন্তু জয়ী আর ডেভিড নিজের মতো করে কাজ করে বেশি টাকা আয় করত। এরপর মিয়াও সেই হোটেলে আসে যেখানে জয়ী আগে থেকে ঘপাঘপ করছিল। কিন্তু মিয়ার ক্লায়েন্ট খুবই উগ্র স্বভাবের ছিল এবং অদ্ভুত স্বভাবের ছিল, তাই সে মিয়ার সাথে খুব শক্তভাবেই কাজ করছিল। কিন্তু এসব করেও তার মন ভরতে চায় না।
সে নিত্য নতুন পন্থা অবলম্বন করতে চায়। সে মিয়ার হাতে হাত করা পরিয়ে ঘপাঘপ করতে চাচ্ছিল, কিন্তু মিয়া এরকমভাবে ঘপাঘপ করতে চায় না। তার অনেক ভয় লাগছিল, তাই মিয়া ক্লায়েন্টকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে। অন্যদিকে জয়ী তার কাজ শেষ করে ডেভিডের কাছে যাচ্ছিল, তখনই তার সামনে দৌড়াতে দৌড়াতে মিয়া তার ক্লায়েন্ট চলে আসে। আর সে মিয়াকে অনেক মারতে থাকে, কারণ মিয়া তাকে পুরো সার্ভিসটা দেয়নি। এসব দেখে ডেভিড সেখানে আসে আর সে ক্লায়েন্টকে অনেক মারধর করে। এরপর তারা মিয়াকে তাদের সাথে বাড়ি নিয়ে চলে আসে। বাড়ি এসে জয়ী মিয়াকে তার কিছু কাপড় পরার জন্য দেয় আর থাকার জন্য একটা আলাদা রুম দেয়, যেখানে তারা একে অপরকে তাদের পরিচয় দেয়। পরের দিন সকালে জয়ী ঘুম থেকে উঠে দেখে মিয়া তাদের সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে আর সে ডেভিডের সাথে কথা বলছে। তার ডেভিডের দিকে তাকানোটা অদ্ভুত ছিল, মনে হচ্ছিল সেও ডেভিডকে পছন্দ করতে শুরু করেছে। এরপর আমরা দেখি জয়ী আর ডেভিড কাজে যাওয়ার জন্য বের হয়, তাই তারা মিয়াকে তাদের বাড়িতে থাকার জন্য বলে। কিন্তু তাদের চলে যাওয়ার পর মিয়া জয়ীর বেডরুমে চলে যায়। মিয়া জয়ীর পারফিউম লাগিয়ে ডেভিডকে ভাবতে থাকে। সে ভাবে কিভাবে ডেভিড তার সাথে ঘপাঘপ খেলবে। এরপর সে তার হাত গাড়ি চালিয়ে নিজে নিজেই মজা করে নেয়, যেহেতু ডেভিড পাশে ছিল না। এরপর যখন ডেভিড আর জয়ী বাড়ি ফিরে আসে, তখন তারা দরজায় তালা দেখতে পায়। এটা দেখে জয়ীর মেজাজ একদম খারাপ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে মিয়া সেখানে চলে আসে আর সে বলে সে কিছু বাজার করার জন্য বাইরে গিয়েছিল। কিন্তু আসল কথা হলো মিয়া তার অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য তার ক্লায়েন্টের কাছে গিয়েছিল। আর এই ক্লায়েন্টের কারণে মিয়ার খবর তার ক্লাবের মালিকের কাছে পৌঁছে গিয়েছিল। আর মালিক সোজাসুজি সেখানে এসে মিয়াকে তার সাথে যেতে বলে, কিন্তু মিয়া যাওয়ার জন্য মানা করে দেয়, কারণ ডেভিড আর জয়ী তার পাশে ছিল। জয়ী আর ডেভিড মিলে ক্লাবের মালিককে তাড়িয়ে দেয়, কিন্তু ঘটনার পর থেকে তারা আরও কাছাকাছি চলে আসে। বাড়ির ভেতরে এসে মেয়ে তাদেরকে বলে কিভাবে জোর করে তাকে দিয়ে আলাদা আলাদা লোকদের সাথে ঘপাঘপের কাজ করাতো এবং পুরো টাকাটা মালিক নিয়ে নিত। এখানে কথায় কথায় তারা জানতে পারে কালকে মিয়ার জন্মদিন, তাই তারা পরের দিন সকাল সকাল একটি ক্লাবে যায় মিয়ার জন্মদিন সেলিব্রেট করার জন্য। সেখানে জয়ী অনেক ড্রিঙ্ক করে আর সে মিয়ার সামনে ডেভিডের অনেক বেশি প্রশংসা করে। এই কারণে মিয়া ডেভিডকে আরও পছন্দ করতে শুরু করেছিল। এরপর আমরা দেখি টালমাটাল অবস্থায় ডেভিড জয়ীকে তার বাড়ি নিয়ে আসে। এরপর তার জুতা খুলে তাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করছিল, কিন্তু তখনই জয়ীর মুড চলে আসে, তাই সে ডেভিডের মানা করা সত্ত্বেও ডেভিডের সাথে মেশিন চালাতে চাচ্ছিল। আর এরপর কি বা করা যায়, তারা ঘপাঘপ করে অনেক মজা নেয়। কিন্তু বাথরুমে গোসল করতে করতে মিয়াও এই শব্দ শুনতে পায়, তাই সেও নিজের হাত গাড়ি চালিয়ে মজা নিতে শুরু করে। কাজ শেষ করে ডেভিড যখন ওয়াশরুমে যায়, তখন সে মিয়াকে গোসল করা অবস্থায় দেখে ফেলে, কারণ মিয়া ওয়াশরুমের দরজা বন্ধ করেনি। মিয়া ডেভিডকে দেখে তাকে ইশারা করে, কিন্তু ডেভিড কোনো পাত্তা দেয় না। পরের দিন সকালে মিয়া খুব ভালোবেসে ডেভিডের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তাকে খাবার খাওয়াচ্ছিল। তখনই সেখানে জয়ী চলে আসে। আজকে জয়ীর শরীরটা ভালো ছিল না, তাই সে বলে সে ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতে পারবে না, কিন্তু তাদের টাকার অনেক দরকার ছিল যাতে জয়ী তার ভাইয়ের চিকিৎসা করতে পারে। এরপর আমরা দেখি মিয়া আর ডেভিড দুইজনে মিলে জয়ীর দেখাশোনা করছিল। জয়ীর কন্ডিশন দেখে মিয়া জয়ীর বদলে এক ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। এদিকে এটা শুনে ক্লায়েন্টও রাজি হয়ে যায়। এরপর ডেভিড মিয়াকে সেই ক্লায়েন্টের কাছে পাঠায়, আর মিয়া ডান্স করে ক্লায়েন্টকে গরম করে তার সাথে অনেক অনেক ঘপাঘপ করে। এদিকে ক্লাবের বাইরে ডেভিডের সাথে তার এক পুরাতন বন্ধুর দেখা হয়। তারা রাস্তার ধারে ডিনার করতে করতে নিজেদের অবস্থার কথা বলে। সেখানে আমরা জানতে পারি ডেভিডের বন্ধু নিজের কাজ থেকে অনেক টাকা ইনকাম করেছে। এরপরও কিছুদিন পর্যন্ত জয়ীর অবস্থা খারাপ থাকে, আর এদিকে তাদের টাকাও শেষ হয়ে যাচ্ছিল। তাই ডেভিডের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে একজন ছেলের সাথে ঘপাঘপ করতে হয়। এই কাজের জন্য ডেভিড অনেক টাকা পায়, আর এই টাকা সে জয়ীকে দিয়ে দেয় যাতে জয়ী এটা দিয়ে তার ভাইয়ের চিকিৎসা করাতে পারে। এরপর ডেভিড খুব ডিপ্রেশনে চলে যায়, তাই সে একটি বারে বসে ড্রিঙ্ক করছিল। তখনই তাকে সঙ্গ দেওয়ার জন্য মিয়াও সেখানে চলে আসে। তারা দুজনে অনেক দুঃখে ছিল। তাদের দুজনের জীবনে অনেক
প্রবলেম ছিল, তাই তারা গাড়ির মধ্যে একে অপরের সাথে অনেকক্ষণ ধরে ঘপাঘপ করে দুঃখ কমাতে শুরু করে। শুরু থেকেই তো মিয়া ডেভিডকে পছন্দ করত, তাই সে অনেক বেশি এক্সাইটেড ছিল। কিন্তু ডেভিড এমনভাবে ম্যাচ খেলছিল যেটা দেখে মিয়া অনেক অবাক হয়ে যায়। পরের দিন সকালে যখন মিয়া চোখ খোলে তখন হোটেলে সে কোথাও ডেভিডকে দেখতে পায় না। এরপর ডেভিড বাড়ি ফিরে আসে, আর ততক্ষণে জয়ী সুস্থ হয়ে গিয়েছিল আর তার মেশিন থেকেও পানি বের হতে শুরু করছিল। তাই ডেভিড আর সময় নষ্ট না করে জয়ীর সাথে পুরোপুরি মেসির মতো গেম খেলতে শুরু করে। এরপর জয়ী তার ভাইয়ের সাথে কথা বলে, সে এখন অনেক সুস্থ ছিল, তাই জয়ীও আবার তার কাজ শুরু করে দেয়। জয়ী তার ক্লায়েন্টকে ভালোই মজা দেয়। এবার ওই ক্লায়েন্টের কাছে মিয়া যেতে চাচ্ছিল। এই নিয়ে জয়ী আর মিয়ার মধ্যে হালকা পাতলা ঝগড়া হয়ে যায়, কিন্তু কথা বেশি দূর আগায় না। কিন্তু রাতে যখন ডেভিড গোসল করছিল তখন মিয়া সেখানে চলে আসে, আর সে তার মুখের ম্যাজিক দেখাতে শুরু করে। কিন্তু তখনই সেখানে জয়ীও চলে আসে, আর এই মুভিটির প্রথম পর্ব এখানেই শেষ হয়ে যায়। আজকের মুভির গল্প এমন এক মেয়েকে নিয়ে যে প্রথমবার তার ভার্জিনিটি লুজ করার জন্য বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়, কিন্তু তার কপাল এতই খারাপ যে সে কোথাও সফল হতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত কি সে সফল হতে পারবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আর দেরি না করে গল্পের শুরু করা যাক। মুভির প্রথম সিনে আমাদের ম্যাককে দেখানো হয়। সে অনেক ধনী ছিল, আর আজকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। তাই সে এই খুশি ধরে রাখতে না পেরে কলেজের মাঠে গিয়ে ওপেন হয়ে ডান্স করতে শুরু করে। কলেজের সবাই জানালা দিয়ে এটা দেখে ভালোই মজা নিচ্ছিল। এটা দেখে ম্যাকের ড্রাইভার এসে ম্যাককে সেখান থেকে নিয়ে যায়। ম্যাকের একটা ক্লোজ ফ্রেন্ড ছিল যার নাম ছিল ক্যাটরিনা। ম্যাক ক্যাটরিনাকে বলে, আমার ইচ্ছে আমি বিদেশে গিয়ে ওই সব করব। ম্যাক এটাও বলে সে এখনও ইনটেক, আর সে বিদেশে গিয়ে নিজেকে ওপেন করবে। ক্যাটরিনা বলে, বাহ, সুন্দর প্ল্যান, আর এটা করার জন্য বেস্ট জায়গা হলো মরক্কো। ম্যাকও এক কথায় রাজি হয়ে যায়। সে ক্যাটরিনা আর ড্রাইভারকে নিয়ে মরক্কো চলে যায়। আর ড্রাইভারও কম ছিল না, সে আবার মরক্কোর বিষয়ে অনেক কিছুই জানতো। সে তাদেরকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে অনেক টাকাওয়ালা লোকেরা এনজয় করতে আসে। ম্যাক এদিক সেদিক দেখছিল, তখন তার নজর একজন সুদর্শন পুরুষের ওপর পড়ে। ম্যাক তার সাথে কথা বলা শুরু করে এবং তার এখানে আসার কারণটাও বলে। লোকটা ম্যাকের কথা একটু অবাক হয়, কিন্তু সে ম্যাকের সাথে প্রথমবার টি-20 খেলতেও রাজি হয়ে যায়। তখন ম্যাক তার আরও একটি ইচ্ছের কথা বলে। সে বলে, আমি এসব মরুভূমির মাঝে একটা তাঁবুতে করতে চাই। লোকটি বলে, কোনো সমস্যা নেই, আমি সব ব্যবস্থা করে দেব। পরের দিন লোকটি একটি প্লেনে করে ম্যাককে একটি মরুভূমিতে নিয়ে আসে। লোকটি প্ল্যান মতো আগে থেকে সব কিছু ব্যবস্থা করে রেখেছিল। এরপর সিন শিফট হয়, আর আমাদের একদিন পরে সিন দেখানো হয় ম্যাক আবার তার শহরে ফিরে এসেছে। ক্যাটরিনা তখন ম্যাককে বলে, কালকে রাতে কি কি হলো বললে না তো? ম্যাক তখন বলে, আরে সব কিছুই ঠিকঠাক ছিল, সে তো ভালোই শুরু করেছিল, কিন্তু হঠাৎ সে তার মেশিন বের করে দেখে সেটা আর স্টার্ট নিচ্ছে না। সে অনেক চেষ্টা করে, সাথে আমিও অনেক চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয়নি। সে মেশিন আর স্টার্টই নেয় না, তাই আমাদের আর কিছুই করা হয় না। ম্যাককে হতাশ হতে দেখে ক্যাটরিনা বলে, আরে সমস্যা নেই, এরপর আমরা স্পেনে যাব, সেখানকার ছেলেরা খুব সুস্থ সবল। ম্যাকের কাছে তো আর টাকার অভাব নেই, তাই সে ক্যাটরিনা আর ড্রাইভারকে সাথে নিয়ে স্পেনে চলে যায়। সেখানে এসে তারা শুরুতেই একটু বিনোদন নিতে বুল ফাইট দেখতে আসে। সেখানে ম্যাকের নজর রমেশ নামের একজন ঘোড়া চালকের ওপর পড়ে। সে অনেক সাহসী আর শক্তিশালী ছিল, তাই ম্যাক এটা ঠিক করে নেয় যে সে তার অসমাপ্ত কাজটা রমেশকে দিয়েই করবে। রমেশের সাথে তার একটা ফ্রেন্ডও ছিল যার নাম পালোমা। খেলা শেষ হয়ে গেলে ম্যাক রমেশের সাথে কথা বলতে আসে, কিন্তু রমেশ ম্যাককে পাত্তাই দেয় না। তখন ম্যাক বুদ্ধি করে রমেশের ফ্রেন্ড পালোমার সাথে কথা বলে আর রমেশের বিষয়ে সব কিছু জানতে চায়। পালোমা তখন ম্যাককে বলে, আমি রমেশের সাথে লাইন মারার জন্য অনেক আগে থেকেই ট্রাই করছি, তাও পারছি না, তুমি আজকে এসে কিভাবে পারবে, আর আমি তোমাকে কেনই বা সাহায্য করব। ম্যাক তখন পালোমাকে একটা অনেক দামি আয়না দেয়। সেটা পেয়ে পালোমা ম্যাককে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। পালোমা ম্যাককে বলে, আসলে রমেশের মারিয়া নামের একজন আছে যার সাথে সে এনজয় করে,
পালোমা ম্যাককে মারিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে সে রমেশ আর মারিয়াকে একসাথে টি-20 খেলতে দেখতে পায়। আসলে মারিয়া রমেশের গার্লফ্রেন্ড। এসব দেখে ম্যাক ভাবে আমার কাজ করতে হলে এদেরকে আলাদা করতে হবে। এদিকে ম্যাকের উদ্দেশ্য মারিয়া বুঝতে পেরে যায়, তাই সে ম্যাককে বলে আমাদের থেকে দূরে থাকো। কিন্তু ম্যাকের তো আর এসব কথায় কোনো কিছু যায় আসে না। এরপর বন্ধুরা সিন শিফট হয় আর আমরা দেখি ম্যাক, ক্যাটরিনা, পালোমা একসাথে হয়েও কোনো একটা প্ল্যান তৈরি করছে রমেশ আর মারিয়াকে আলাদা করার জন্য। ক্যাটরিনা বলে একটা বুদ্ধি আছে, রমেশের ওয়াইনের বিজনেস আছে, সেখানে তার বিজনেস পার্টনার প্রয়োজন, আর আমরা যদি তার পার্টনার হয়ে যাই তাহলে সব সময় তার আশেপাশে থাকতে পারবো। আর আমরা শুরু থেকেই জানি ম্যাক যেহেতু অনেক বেশি ধনী, তাই সে রমেশের বিজনেসের 50% শেয়ার কিনে নেয়। আর এসব কারণে রমেশ ও ম্যাককে অনেক গুরুত্ব দিতে শুরু করে। আর এইভাবে চলতে চলতে তারা একে অপরের অনেক ভালো বন্ধু হয়ে যায়। এভাবেই দিন পার হতে থাকে। তারা আস্তে আস্তে একে অপরের অনেক কাছে আসতে শুরু করে। কিন্তু এসব কথা যখন রমেশের গার্লফ্রেন্ড জানতে পারে তখন সে অনেক বেশি রেগে যায়। সে সোজা রমেশের বাড়িতে চলে যায় আর রমেশের ওপর চিল্লাচিল্লি শুরু করে দেয়, তাকে মারারও হুমকি দেয়। ঠিক ওই মুহূর্তে সেখানে ম্যাকও উপস্থিত ছিল। ম্যাকের সামনে রমেশের গার্লফ্রেন্ড তার সাথে এমন ব্যবহার করে সে অনেক অপমানিত হয় এবং মারিয়াকে বাড়ি থেকে বের করে দেয়। আসলে রমেশ এখন ম্যাককে ছাড়া কিছুই বোঝে না, আর ম্যাকও রমেশকে তার জালে ফাঁসাতে সফল হয়েছে। তারা একে অপরের অনেক কাছে চলে এসেছে। তারপর তারা ম্যাচ খেলতে শুরু করে দেয়, আর এতদিনে ম্যাক তার কাজে সফল হতে পারল। পরের দিন সকালে রমেশ ম্যাককে বলে কাল রাতে খুব মজা হয়েছে, আজকে বুলফাইট খেলে এসে রাতে তোমার সাথে খেলবো। আস্তে আস্তে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। কিন্তু সেদিন একটা সমস্যা হয়ে যায়। বুলফাইট খেলতে গিয়ে রমেশ খুব বাজেভাবে আঘাত পায়। রমেশ বেঁচে থাকলেও তার সাথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাতে তার শরীরের অনেক ক্ষতি হয়ে গেছে। তারা রমেশকে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি ম্যাকের ফ্রেন্ড ক্যাটরিনা রমেশের লয়ারের সাথে সম্পর্ক করে নিয়েছে, আর ড্রাইভার ও তার জন্য রমেশের বাড়ির কাজের মেয়েকে পটিয়ে নিয়েছে। পুরো বাড়িতে শুধু এনজয় করার শব্দ। কিন্তু এর মধ্যে ম্যাককে কিছু ডাকাত এসে তুলে নিয়ে যেতে থাকে। আসলে ওই ডাকাতগুলো যে পাঠিয়েছিল সে আর কেউ নয়, ওই সে মরক্কোর ধনী ব্যক্তি। লোকটির ম্যাককে ভালো লেগেছিল আর ম্যাককেও বিয়েও করতে চায়। এদিকে ড্রাইভার, ক্যাটরিনা, পালোমার সবাই মিলে ম্যাককে বাঁচানোর জন্য যায়। ওই ব্যক্তিটি ম্যাককে বলে তুমি প্রথমে আমার কাছে এসেছিলে খেলার জন্য আর তোমাকে আমার সাথেই থাকতে হবে। কিন্তু ম্যাক এতে রাজি হয় না। সে বলে আমি রমেশকে ভালোবাসি। ওই লোকটা ম্যাককে প্লেনে করে তার সাথে নিয়ে যাচ্ছিল, তাই ম্যাক সুযোগ বুঝে প্যারাশুট নিয়ে প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে। এরপর সে সোজা রমেশের কাছে চলে আসে। এতদিনে রমেশ প্রায় সুস্থ হয়ে গেছে, তাই তারা রাতে আবারও এনজয় করে। পরের দিন সকালে তারা চার্চে গিয়ে বিয়ে করে নেয়। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, কথা আছে পাপ তার বাপকেও ছাড়ে না। একটি কম বয়সী মেয়ে টাকার লোভে পড়ে নিজের কচি গর্তের লোভ দেখিয়ে একজন বিবাহিত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, যাকে বলে সুগার ড্যাডি। ওই যে বাংলাদেশে ভাইরাল কাপল বুড়ো মোস্তাক আর কচি তিশার গল্প মনে আছে তো আপনাদের? কিছুটা তাদের মতো। কিন্তু একদিন ওই মেয়েটার জীবনে এমন একটা রাত আসে যার পর মেয়েটার জীবনটা পুরোপুরি এলোমেলো হয়ে যায়, আর মেয়েটা ফেঁসে যায় বিশাল এক চক্রান্তে। যে চক্রান্তের কারণে মেয়েটার লাইফ এবং ক্যারিয়ার দুটোই শেষ হয়ে যায়, যা মেয়েটা কোনোদিন কল্পনাও করতে পারেনি। তো কী হয়েছিল মেয়েটার সাথে সেটাই জানবো আজকের সিনেমার গল্প জুড়ে। তো বন্ধুরা, শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি আজকের থ্রিলার মুভির গল্প। আর মুভিটি অবশ্যই পুরোপুরি দেখবেন, না হলে অনেক কিছু মিস করে যাবেন। গল্পের শুরুতেই নিরু নামের আমরা একটা মেয়েকে দেখতে পাই। তাকে কিছু পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। তখন সেখানে থাকা একটা মহিলা পুলিশ নিরুকে বলে তোমার মা মনে হয় কোনোদিন তোমাকে ভালো শিক্ষা দেয়নি, যার কারণে তুমি এরকম জঘন্য কাজ করে বেড়াচ্ছ। ওই মহিলা পুলিশের এই কথায় নিরু অনেক কান্না করে দেয়। সে ওই পুলিশের কাছে বারবার অনুরোধ করে বলে দয়া করে আমার মাকে একবার ফোন করতে দিন। এরপর ঘটনা এখান থেকে পরিবর্তন হয়ে চলে যায় একদিন আগে, অর্থাৎ শুক্রবারে, যেখান থেকে জানা যাবে কি কারণে পুলিশ নিরুকে ধরে নিয়ে যাচ্ছে। দেখা যায় হাসপাতালের অপারেশন থিয়েটারে লতা নামের একজন ডাক্তার একটা মেয়ের চেক আপ করছিল। লতা হলো
গাইনি বিভাগের ডাক্তার। চেক আপ শেষ করার পর লতা ওই মেয়েটার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলে, আপনার গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট হয়ে গিয়েছে। আপনার কাছে আমার একটাই অনুরোধ, ভুলেও এই বাচ্চাটা ফেলার চেষ্টা করবেন না, আর দ্রুত আপনারা বিয়ে করে নিন। এটা বলে লতা সেখান থেকে চলে যায়। অন্যদিকে লতার হাজব্যান্ড রামকে দেখা যায়। তখন লতা তাকে কল করে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায়? রাম বলে, আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। লতা তখন জানতে চায়, হঠাৎ এয়ারপোর্টে কেন? তুমি কোথায় যাচ্ছ? আমাকে তো কিছু বলে যাওনি। রাম তখন জানায়, আমার আজকে শহরের বাইরে একটা মিটিং আছে এবং মিটিংটা হঠাৎ করে ফিক্স হয়ে গিয়েছে, তাই তোমাকে বলার সময় পাইনি। এই কথা বলে রাম লতার ফোনটা কেটে দেয়। এরপর সে ড্রাইভারকে মাঝ রাস্তায় গাড়িটা দাঁড় করাতে বলে। ড্রাইভার গাড়ি দাঁড় করালে রাম বলে, আজকে থেকে তোমার কয়েকদিনের ছুটি, তুমি বাড়ি যেতে পারো। এটা বলে সে ড্রাইভারকে নামিয়ে দিয়ে নিজেই ড্রাইভ করতে থাকে। এরই মধ্যে লতা রামকে আবার কল করে জিজ্ঞেস করে, তুমি মিটিং শেষ করে কখন ফিরবে? রাম জানায়, মিটিং শেষ হয়ে গেলেই আমি বাড়ি ফিরে আসব। তুমি এখন বাসায় গিয়ে বিশ্রাম করো, আমি গাড়িটা পার্কিং করে তোমাকে আবার কল করব। এই বলে রাম তার ফোনটা কেটে দেয়। এদিকে ততক্ষণে লতা বাসায় চলে আসে। গাড়ি থেকে নামার সময় ড্রাইভারকে বলে সোমবার সকাল 8টায় চলে আসবে। অন্যদিকে দেখা যায় রাম তার গাড়িটি রাস্তার একপাশে দাঁড় করিয়ে কারো জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরেই দেখা যায় একটি অল্প বয়সী মেয়ে এসে গাড়িতে উঠে বসে। এই মেয়েটাই হলো নীরু, যাকে আমরা শুরুতেই দেখেছিলাম। এখানে দুজনের কথাবার্তা শুনে বোঝা যায় তারা একটা রিলেশনে রয়েছে, মানে পরকীয়া করছে, আর তার স্ত্রী লতাকে ঠকাচ্ছে। এরপর রাম নীরুকে বলে, নীরু তোমাকে আজকে খুবই সুন্দর লাগছে, চলো আমরা দুজনেই একটা সেলফি তুলি। তারা দুজনে সেলফি তুলতে যাবে, ঠিক তখনই রামের ফোনে আবারও লতার কল আসে। তখনই রাম লতার কলটা রিসিভ করে কথা বলতে থাকে, আর পাশে বসে নীরুর রামকে বারবার ডিস্টার্ব করতে থাকে। তখন রাম নীরুকে বলে, আমাকে ডিস্টার্ব করো না, কথা বলতে দাও। এরপর রাম লতার সাথে কথা বলে তাড়াহুড়ো করে কলটা কেটে দেয়। এরপর রাম নীরুকে বলে, আজ তোমাকে নিয়ে আমার একটা নতুন বাড়িতে যাব, সেখানে গিয়ে আমরা অনেক এনজয় করব। রামের এই কথাটা শুনে নীরু অনেক খুশি হয়ে যায়। রাস্তায় যাওয়ার পথে নীরু রামকে বলে, তোমার ওয়াইফ তো একজন ডাক্তার, তাহলে তোমাদের বেবি হচ্ছে না কেন? নীরুর এই কথা শুনে রামের মন অনেক খারাপ হয়ে যায়, কারণ রামের অনেক স্বপ্ন ছিল তাদের বেবি হবে, কিন্তু লতা তার এই 20 বছরের বিবাহিত জীবনে তাকে একটাও বেবি দিতে পারেনি। এই কারণে রাম লতার উপরে খুবই বিরক্ত। নীরু তখন রামকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো লতাকে ভালোবাসো? রাম বলে, আমি আগে লতাকে ভালোবাসতাম, কিন্তু এখন শুধু তোমাকেই ভালোবাসি। রামের এই কথা শুনে নীরু অনেক খুশি হয়ে যায়। এরপর কিছু দূর যাওয়ার পর রাম তার গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করায়। তখন তারা দুজন গাড়ি থেকে নেমেই সেই জায়গায় প্রাকৃতিক পরিবেশটা এনজয় করতে থাকে। এখানে তারা দুজন খুব ক্লোজ হয়ে অনেকগুলো ছবি তোলে। এরপর তারা দুজন আবারও প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে চলে আসে রামের সেই বাড়িতে। বাড়িতে ঢোকার আগে নীরু বাইরে একটা সিসি ক্যামেরা দেখতে পায়। তখন সে রামকে বলে, এই সিসি ক্যামেরার মাধ্যমে লতা আমাদের দেখে ফেলবে না তো? তখন রাম নীরুকে বলে, এসব কিছু নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি সিসি ক্যামেরার লাইন অনেক আগেই কেটে দিয়েছি। এটা শুনে নীরু অনেকটা চিন্তামুক্ত হয়। এরই মধ্যে ওই বাসার কেয়ারটেকার আসে তাদের গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে নেওয়ার জন্য। এদিকে নীরু বাইরে দাঁড়িয়ে কাউকে কল করছিল, কিন্তু নেটওয়ার্কের ঝামেলার কারণে কল যাচ্ছিল না, যার কারণে সে ওই বাসার কেয়ারটেকার গোবিন্দকে জিজ্ঞেস করে, এই বাসায় কি নেটওয়ার্কের সমস্যা আছে? গোবিন্দ বলে, হ্যাঁ ম্যাডাম, নিচে নেটওয়ার্কের একটু ঝামেলা করে, আপনি ওপরের তালায় গেলে ভালো নেটওয়ার্ক পাবেন। তখন দেখা যায় নীরু ওপরের তালায় গিয়ে তার মায়ের সাথে ফোনে কথা বলে। তখন নীরুর মা নীরুকে বলে, তুই কলেজ থেকে ছুটি নিয়ে কয়েকদিন আমার কাছে থেকে যা। কিন্তু নীরু তার মাকে জানায়, আমি এখন যেতে পারবো না, সামনে আমার এক্সাম আছে, তাই এখন একটু পড়াশোনা করা লাগবে। তখন নীরুর মা নীরুকে বলে, তুই যদি পড়াশোনার পাশাপাশি কোনো পার্ট টাইম চাকরি খুঁজে পাস তাহলে সেটা অনেক ভালো হয়। টাকার অভাবে এখন আমাদের সংসারটা কতটা কষ্টে চলছে এটা আমি তোকে কখনোই জানাইনি, কিন্তু এখন আর তোকে না জানিয়ে পারছি না। মায়ের এই কথা শুনে নীরুর মন অনেক খারাপ হয়ে যায়। আসলে নীরুরা খুব গরিব ছিল, এদিকে পরিবারকে সাহায্য করার মতো কোনো টাকাও ছিল না নীরুর কাছে। তাই নীরু রামের কাছ থেকে কিছু টাকা ধার চায়।
তখন রাম নীরুকে নিয়ে একটা লকারের সামনে যায় এবং পুরো লকার খুলে দিয়ে বলে, তোমার যত টাকা প্রয়োজন এখান থেকে নিতে পারো। অন্যদিকে দেখা যায় বাড়িতে লতা একা একা ডিনার টেবিলে বসে টিভিতে নিউজ দেখছিল, যেখানে দেখা যাচ্ছিল বৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি জমে বন্যার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, যার কারণে পুলিশ সবাইকে বাড়ি থেকে বের হতে নিষেধ করছে। এদিকে দেখা যায় নীরু এবং রাম তখন একসাথে বসে ডিনার করছে। নীরু তখন রামকে বলে, তোমার জন্য একটা বড় সারপ্রাইজ রয়েছে। রাম খুব এক্সাইটেড হয়ে বলে, কি সারপ্রাইজ, আমাকে তাড়াতাড়ি বলো। তখন নীরু তাকে বলে, আমি প্রেগন্যান্ট, 2 মাসের প্রেগন্যান্ট। আর এই কথাটা তখন তাদের কেয়ারটেকার গোবিন্দ শুনে নেয়। নীরুর এই কথায় গোবিন্দ অবাক হয়ে যায়। সে তখন বুঝতে পারে যে রাম লতাকে ঠকাচ্ছে, কিন্তু সে এই বাড়ির কাজের লোক হওয়ার কারণে সব কিছুর শোনার পরেও চুপচাপ থাকে এবং কোনো প্রতিবাদ জানায় না। এদিকে রাম এই গুড নিউজটা শুনে তো মহা খুশি। সে গোবিন্দকে দেখে বলে, এখনই গিয়ে আমাদের জন্য একটা কেক নিয়ে আসো। আজকে আমি অনেক খুশি, কারণ 20 বছর পর প্রথমবার আমি বাবা হওয়ার নিউজটা পেলাম। তাই নীরু আর আমি কেক কেটে আজকের দিনটা সেলিব্রেট করতে চাই। কিন্তু গোবিন্দ তাকে বলে, স্যার বাইরে আজকে অনেক বৃষ্টি হচ্ছে, এমন অবস্থায় আমি কিভাবে কেক আনতে যাব? কিন্তু রাম গোবিন্দর কোনো কথা শোনে না। সে জোর করে গোবিন্দকে কেক আনতে পাঠায়। তাই গোবিন্দ কোনো উপায় না পেয়ে রামের গাড়িটা নিয়ে কেক আনতে বেরিয়ে পড়ে। এরপর রাম নীরুকে তার কোলে বসিয়ে বলে, নীরু জানো, আজকে আমি অনেক খুশি। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাড়াতাড়ি বলো তুমি আমার কাছে কি চাও। তখন নীরু রামকে বলে, আমি চাই তুমি খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে করো। কিন্তু রাম তখন নীরুকে জানায় এই কাজটা সে করতে পারবে না, কারণ রাম তার বাচ্চা এবং নীরুকে এই দুনিয়ার সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চায়, যাতে তার এই অবৈধ সম্পর্কের ব্যাপারে কেউ কখনো জানতে না পারে। আর লতার সাথে তার এখনো ডিভোর্স হয়নি। নীরু রামকে বলে, তার মানে তুমি আমাকে ঠকাচ্ছ। এই কথা শুনে রাম নীরুকে বলে, আমি তোমাকে একদমই ঠকাচ্ছি না, তুমি কিছুদিন অপেক্ষা করো, কয়েকদিন পর আমি লতাকে ডিভোর্স দিয়ে দেব আর তোমাকে বিয়ে করব। রামের এই কথাটা শুনে নীরু অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই রামের ফোনে লতা আবারও কল করে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? কারণ টিভিতে বন্যার নিউজটা দেখে লতা অনেক ভয় পেয়ে গিয়েছে, তাই সে রামের জন্য অনেক চিন্তা করছে। রাম তখন লতাকে বলে, তুমি আমাকে নিয়ে একদমই চিন্তা করো না, আমি পুরোপুরি ঠিক আছি এবং কালকে সকালের মধ্যে তোমার কাছে চলে আসছি, তুমি বরং নিজের খেয়াল রেখো। লতার সাথে রামের কথা বলাটা নীরু একদমই পছন্দ হচ্ছিল না, তাই সে ডাইনিং টেবিল থেকে কাচের একটা প্লেট ফেলে রামকে ডিস্টার্ব করা শুরু করে। এদিকে প্লেট ভাঙার শব্দটা লতা শুনতে পেয়ে রামকে জিজ্ঞেস করে, এটা কিসের শব্দ হলো? তখন রাম জানায়, আমার হাত থেকে একটা প্লেট পড়ে গিয়েছে আর এটা তারই শব্দ ছিল। লতা তখন রামের কথাটা বিশ্বাস করে এবং রামের নিজের খেয়াল রাখতে বলে ফোনটা কেটে দেয়। ফোনটা কাটার পর রাম একটু বিরক্ত হয়ে বলে, তুমি দেখছো তো আমি লতার সাথে কথা বলছিলাম, তারপরেও কেন ডিস্টার্ব করছিলে? নীরু তখন রামের কোনো কথার উত্তর দেয় না এবং রামকে কিস করে ছাদের দিকে দৌড়াতে থাকে। তখন রামও নীরুর পিছনে পিছনে দৌড়াতে থাকে তাকে ধরার জন্য। একটু সময় দৌড়াতে দৌড়াতে রাম এবং নীরু দুজনে ছাদে চলে যায়। সেখানে গিয়ে তারা দুজন ক্লোজলি অনেক এনজয় করতে থাকে, কিন্তু বৃষ্টির কারণে ছাদ অতিরিক্ত পিচ্ছিল হয়ে গিয়েছিল, যার কারণে রাম স্লিপ করে ব্যালেন্স হারিয়ে ছাদ থেকে পড়ে যায়, যেটা থেকে নীরু একদম ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। নীরু দৌড়ে নিচে গিয়ে দেখে রামের মাথা থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত পড়ছে, কিন্তু সে এখনো বেঁচে আছে। রাম তখনই নীরুকে বলে, তুমি গোবিন্দ অথবা অ্যাম্বুলেন্সকে দ্রুত কল করো, কারণ এখন হাসপাতালে যাওয়া অত্যন্ত জরুরি। নীরু তখন দৌড়ে ঘরের মধ্যে গিয়ে অ্যাম্বুলেন্স এবং গোবিন্দকে কল করতে থাকে, কিন্তু কারো সাহায্য পায় না। গোবিন্দ কেক আনতে গিয়ে রাস্তায় বন্যার পানিতে আটকা পড়েছে, তাই গোবিন্দ এখন আর বাড়ি ফিরতে পারছে না। তখন নীরু বাড়ির বাইরে যায় কারো সাহায্য চাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আশেপাশে কোনো বাড়ি ছিল না, তার উপর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই নীরু সাহায্য চাওয়ার মতো এমন কাউকে পায় না। তারপর নীরু দৌড়ে আবার বাড়ির ভেতরে চলে আসে। সে কাপড়ের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে বেঁধে ফেলে এবং নীরু ওই কাপড়টা নিয়ে গিয়ে রামের মাথার নিচে রাখে, কিন্তু নীরু তখন দেখতে পায় রাম ততক্ষণে অজ্ঞান হয়ে গিয়েছে।
এতে সে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। তখন নীরু রামের মাথাটা নিজের বুকে রেখে তার হার্টবিট শুনে বুঝতে পারে যে রাম এখনো বেঁচে আসছে। তখন নীরু ঘরের মধ্যে গিয়ে তার চেনা পরিচিত বিভিন্ন নাম্বারে কল করে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু সে কারোই সাহায্য পায় না। এবার নীরু কোনো উপায় না পেয়ে রামের ফোন চেক করে লতার নাম্বারটা খুঁজে পায়। তাই সে লতাকে বেশ কয়েকবার ফোন করে, কিন্তু ওই সময় লতার ঘুমিয়ে থাকার কারণে ফোন রিসিভ করে না। ততক্ষণে তার ঘুম ভাঙলে সে দেখতে পায় রামের নম্বর থেকে তার ফোনে অনেকবার কল এসেছিল। তাই লতা কল ব্যাক করে তার সাথে কথা বলার জন্য। এদিকে দেখা যায় লতা কল ব্যাক করলে নীরু ফোন না ধরে ভয়ে একপাশে চুপ করে দাঁড়িয়ে থাকে। সে বারবার ভাবতে থাকে লতার ফোনটা রিসিভ করা ঠিক হবে না, কারণ সে ফোনটা তুললে লতা আর রামের অবৈধ সম্পর্কের ব্যাপারে জেনে যাবে। কিন্তু ঠিক তখনই নিজের মনে হয় এখন যদি সে লতার ফোনটা রিসিভ না করে তাহলে রামকে আর বাঁচানো সম্ভব হবে না। তাই শেষমেশ রামের কথা ভেবে নীরু ফোনটা রিসিভ করে এবং সেখানে ঘটে যাওয়া সবকিছু লতাকে খুলে বলে। নীরুর কথা শুনে লতার একটু সন্দেহ হয়, তাই লতার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, তুমি কে? নীরু বলে, এসব কথা এখন বলার সময় না, আমি কে সেটা আপনাকে পরে বলবো, এখন রামকে আগে বাঁচাতে হবে। তখন লতা নীরুকে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি তো এখনই অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি। কিন্তু দেখা যায় লতা অ্যাম্বুলেন্সের নাম্বারে বারবার ফোন দেওয়ার পরেও তাদের রিচ করতে পারে না। তাই লতা নীরুকে আবার ফোন করে বলে, কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারিনি, এখন তোমার রামকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। তখন লতা নীরুকে ফোনের মাধ্যমে ওষুধ বানানোর পদ্ধতি বলে দেয়। নীরু লতার কথা মতো ফার্স্ট এইডের ওষুধ তৈরি করে নেয়। এরপর ওষুধটা রামের কাছে নিয়ে লতার কথা মতো তাকে খাইয়ে দেয়। এমনকি লতা যেভাবে রামকে ব্যান্ডেজ করতে বলেছিল ঠিক সেইভাবে রামের মাথায় ব্যান্ডেজ করে দেয়। অন্যদিকে দেখা যায় লতা নিজের ব্যাগ গোছাচ্ছে রামের কাছে যাওয়ার জন্য। যাওয়ার সময় লতা দেখতে পায় তার কাজের মেয়েটা কিচেনে ঘুমিয়ে আছে। লতা চাইছিল না এত রাতে তার ঘুম ভাঙুক, তাই সে তার কাজের মেয়েকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। এমনকি তাড়াহুড়ো করে বের হওয়ার কারণে লতা তার ফোনটা সাথে নিতে ভুলে যায়, যার কারণে নীরু ওই সময় অনেকবার ফোন করলে লতা ফোনটা রিসিভ করতে পারে না। কিন্তু মাঝ রাস্তায় যাওয়ার পর লতা দেখতে পায় সে বাড়িতে তার ফোনটা রেখে এসেছে। কিন্তু রামের জন্য টেনশন হওয়ার কারণে সে এই ব্যাপারটা একদমই ইগনোর করে। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে গাড়ি থেকে নামার পর নীরুকে দেখে লতা বুঝে যায় যে এটা হয়তো রামের গার্লফ্রেন্ড। এরপর তারা দুজন মিলে রামকে নিয়ে বেডরুমে নিয়ে যায়। লতা নীরুকে বলে, আজকের রাতে আমরা এই রুমে থাকবো, সকাল সকাল রামকে হাসপাতালে নিয়ে যাব, কালকের মধ্যে রাম পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তখন নীরু লতাকে আর তার রামের ব্যাপারে সবকিছু বলে দেয় এবং সে সবকিছু তাকে না জানিয়ে করার জন্য নীরু লতার কাছে ক্ষমা চায়। তখন লতা নীরুকে বলে, আমি জানি তুমি আমার স্বামীর টাকা দেখে তার প্রেমে পড়েছ। তখন নীরু লতাকে বলে, এমন কিছু না, আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি, এমনকি রাম আমাকে বলেছে সে কিছুদিন পর আমাকে বিয়েও করবে। নীরুর এই কথা শুনে লতা মনে মনে অনেক কষ্ট পায়। সে ভাবতে থাকে 20 বছরের প্রতিদান রাম আমাকে এভাবেই দিবে, কখনোই ভাবিনি। এসব ভেবে লতা অনেক রেগে যায়। তখন সে নীরুকে ধরে আয়নার সামনে নিয়ে বলে, আয়নায় নিজের চেহারা দেখো, তোমার কোনো রূপ নেই, নেই কোনো ভালো স্ট্যাটাসও। তুমি ভাবলে কেমন করে যে রাম তোমাকে অনেক ভালোবাসে, ও শুধু তোমাকে এনজয় করার জন্য রেখেছে? কিন্তু নীরু বলে, মোটেই তা না, রাম সত্যিকারেই আমাকে ভালোবাসে। ঠিক তখনই দেখা যায় নীরুর ফোনে তার মার কল এসেছে। এটা দেখে লতা নীরুকে বলে, তোমার মা কি এসব ব্যাপারে কিছু জানে? নীরু বলে, না, আমার মা এসব ব্যাপারে কিছুই জানে না। লতা তখন নীরুর কাছ থেকে ফোনটা কেড়ে নিতে চায় এবং তুমি বলে, তুমি তোমার ফোনটা দাও, আমি তোমার মাকে সব কিছু জানিয়ে দেব। কিন্তু নীরু তাকে অনেক অনুরোধ করে বলে, প্লিজ এমনটা করবেন না, আমি এখান থেকে চলে যাব, এমনকি আমি রামের জীবন থেকেও চলে যাব। কিন্তু রাম যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে সে আমাকে নিজে থেকে কল করবে। এদিকে লতা চলে যায় রামের কাছে। তখন সে দেখতে পায় ততক্ষণে রামের জ্ঞান ফিরে এসেছে। সে রামকে বলে, তুমি আমার পেছনে এরকম নোংরা কাজগুলো কিভাবে করতে পারলে? রাম তাকে জানায়, এটা কিভাবে হলো সেটা আমি নিজেও জানি না, কিন্তু নীরু আমার আশপাশে থাকলে আমার অনেক ভালো লাগে, আর আমার মনে হয় আমি নীরুকে ভালোবেসে ফেলেছি। নিজের স্বামীর মুখে এসব কথা শুনে লতা অনেক কষ্ট পায়। ঠিক তখনই সেখানে নীরু তার পার্স ব্যাগটা নেওয়ার জন্য যায়, কারণ সে এখনই এই বাড়ি থেকে চলে যাবে। রাম তখন লতাকে বলে, দয়া করে ওকে যেতে দিও না, নীরুর আমাকে খুবই প্রয়োজন।
রামের মুখে এসব কথা শুনে লতা বুঝে যায় যে রাম সত্যি নীরুকে ভালোবাসে, যার কারণে লতা রাগের মাথায় রামকে অনেকগুলো থাপ্পড় দেয়, কারণ রাম লতাকে ধোঁকা দিয়েছে। তখনই রাম লতাকে জানায় নীরু প্রেগন্যান্ট এবং সেই বাচ্চার বাবা রাম নিজেই। রামের এর কথা শুনে লতা অনেক হতাশ হয়ে যায়। সে বাইরে গিয়ে অনেক কান্না করতে থাকে। তখন নীরু লতার কাছে এসে বলে ভিতরে রাম যা যা বলছে তার সব কিছু সত্যি। নীরুর মুখে এসব কথা শুনে লতা আরও ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। লতাকে তখন নীরু পানি খাওয়ার কথা বললে লতা বলে আমার পানি খাওয়া লাগবে না, তুমি পারলে আমাকে 1 কাপ কফি এনে দাও। নীরু তখনও লতার কথা মতো কফি আনার জন্য কিচেনে চলে যায়। একটু পর কফি তৈরি করে নিয়ে বাইরে এসে দেখতে পায় লতা তার ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। নীরু লতাকে জিজ্ঞেস করে আপনি কোথায় যাচ্ছেন? লতা বলে আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছি। রাম যেহেতু আমাকে ভালোবাসে না, তাই এখানে আমার আর কোনো দরকার নেই। আজ থেকে আমার হাজব্যান্ড তোমার হয়ে গেল। এসব কথা বলে লতা সেখান থেকে চলে যেতে থাকে। নীরু তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু লতা সেখানে এক মুহূর্তও দাঁড়ায় না। এরপর দিন সকাল হয়ে গেলে রাস্তার পানি সরে যাওয়ার কারণে গোবিন্দ বাড়িতে ফিরে আসে। গোবিন্দ বাড়িতে ফিরে দেখতে পায় যে রামকে কেউ মেরে ফেলেছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে সাথে সাথে পুলিশকে কল করে আনে। পুলিশ তদন্ত করতে রামের ঘরে এসে দেখতে পায় ঘরের একটা সাইডে টাকা ভর্তি একটা ব্যাগ পড়ে আছে, আর ওই টাকাটা ছিল নীরুর। পুলিশ তখন ভাবে নীরু হয়তো টাকার জন্য রামকে খুন করেছে, তাই পুলিশের সম্পূর্ণ সন্দেহ চলে যায় নীরুর ওপর। পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি রামকে খুন করেছো তাই না? তখন নীরু রাতে ঘটে যাওয়া সমস্ত কাহিনী পুলিশকে খুলে বলতে শুরু করে। নীরুর এসব কথা সত্যি বলছে নাকি এটা যাচাই করার জন্য পুলিশ লতাকে কল করে এবং তাকে বলে নীরু বলেছে কালকে রাতে আপনি নাকি এই বাড়িতে এসেছিলেন, কিন্তু লতা বলে সে কালকে রাতে ওই বাড়িতেই যায়নি। পুলিশ তখন লতার কাজের মেয়ের কাছে লতার ব্যাপারে জানতে চাইলে কাজের মেয়েটা বলে লতা ম্যাডাম কালকে সারা রাত বাড়িতে ঘুমিয়েছিল। কাজের মেয়েটা পুলিশকে বলবে কিভাবে, কারণ গত রাতে লতা যখন বাইরে গিয়েছিল তখন তো সে ঘুমিয়েছিল। পুলিশ তখন শিওর হয়ে যায় যে আসল খুনটা নীরুই করেছে। তখন পুলিশ নীরুকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ স্টেশনে নেওয়ার জন্য গাড়িতে ওঠায় এবং অন্যদিকে দেখা যায় লতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। তখন ওই ঘটনা পরিবর্তন হতে দেখা যায়। গতকাল রাতে রামের বাড়িতে নীরু লতার জন্য কফি বানাতে গিয়েছিল। লতা এই সুযোগে রামের ঘরে গিয়ে রামকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে এবং বলতে থাকে তুমি আমাকে ঠকিয়েছ, আর এই কারণে তুমি এটাই ডিজার্ভ করো। এরপর লতা রামের লকার কাছে গিয়ে তার সমস্ত টাকা নীরুর ব্যাগে রেখে দেয়, যাতে করে গোবিন্দ বাড়িতে আসার পর বুঝতে পারে যে নীরুই রামকে খুন করেছে, সেখান থেকে পালাতে চেষ্টা করেছে। এইসব ব্যবস্থা করে লতা রামের বাড়ি থেকে চলে আসে, যাতে রামের মৃত্যুর দায় নীরুর উপর গিয়ে পড়ে। এদিকে বর্তমানের ঘটনায় যেখানে দেখা যায় নীরু পুলিশকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে সে রামকে খুন করেনি, কিন্তু সমস্ত প্রমাণ নীরুর বিরুদ্ধে ছিল, তাই রামকে খুন করার দায় নীরুর ঘাড়ে পড়েছে এবং এভাবে লতার সমস্ত প্ল্যান সাকসেসফুল হয়ে যায়। আর এর সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, বয়স্ক বিবাহিত টাকাওয়ালা পুরুষ দেখলে অল্প বয়সী মেয়েরা তাদেরকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। তারা এই টাকাওয়ালা পুরুষ বা সুগার ড্যাডির সাথে সম্পর্কে জড়ানোর জন্য পরিবার কিংবা নিজের জীবনের চিন্তা তো করেই না, বরং স্বাভাবিক বিবেকবোধটুকু হারিয়ে ফেলে। কিন্তু এই সুগার ড্যাডির সম্পর্ক কতটা ভয়ঙ্কর হতে পারে সেটার ফাঁদে যারা একবার পড়েছে তারা ভালো করেই জানে। বন্ধুরা, আজকের এই মুভির গল্প এমন এক মেয়েকে নিয়ে যে কিনা ঘপাঘপ.com-এ ওই টাইপের ভিডিও বানিয়ে মজা করত, কিন্তু এই বিষয়ে তার বয়ফ্রেন্ড কিছুই জানতো না। কিন্তু তখন কি হয় যখন তার বয়ফ্রেন্ড মেয়েটির এই ঘটনা সম্পর্কে জানতে পারে, সেটি আমরা আজকের মুভি এক্সপ্লেনেশনে দেখতে চলেছি। মুভিটির নাম ক্রাশ কিং কার্লি। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা মেইন ক্যারেক্টার অ্যালিকে লাইভে সব কিছু প্রদর্শন করতে দেখি। অ্যালি ঘপাঘপ.com-এ অনেক পপুলার একজন আইটেম গার্ল ছিল। তাকে চায় এমন মানুষের অভাব ছিল না। প্রতিদিন মাত্র 2 ঘন্টা লাইভ ভিডিও করে অ্যালি এত টাকা ইনকাম করে নেয় যে তা সাধারণ মানুষ সারা বছরেও ইনকাম করতে পারে না। অ্যালি তার বন্ধু পিটার এবং তার গার্লফ্রেন্ড লোলোর সাথে ভাড়া বাড়িতে থাকতো। পিটার অ্যালির সাথে সবসময় একটা ডিসকাস করতো যে রাতে শুধু 2 ঘন্টা কোমর দুলিয়ে অ্যালি কত টাকা ইনকাম করে নেয়। তখনই অ্যালি বলে
আমি এই কাজটা খুব মজা করে করি, কারণ ক্যামেরার এই পারে আমি আমার কোমর নাচাতে থাকি, আর ওই পারে আমাকে দেখে অনেক মানুষের ইচ্ছা জাগে হাত গাড়ি চালানোর। এরপর অ্যালি তাদেরকে তার একদিনের ইনকাম বলে, যেটা শুনে তারা অবাক হয়ে যায়। এরপরে অ্যালি পিটার আর লোলোকে বলে, নেক্সট লাইভের জন্য আমার কিছু মানুষের প্রয়োজন, তাই তোমরা যদি চাও আমার সাথে কাজ করতে পারো, এর পরিবর্তে তোমাদেরকে পুরো ইনকামের 50% দেব। লোলো আর পিটারও রাজি হয়ে যায়। এরপর তিনজন মিলে তাদের পরবর্তী লাইভের জন্য লেগে পড়ে। বিকেল হতে না হতেই তাদের পেমেন্ট চলে আসে। পরের লাইভের জন্য অ্যালি সিদ্ধান্ত নেয় সে পরের লাইভটা সবার জন্য ফ্রি করে দেবে। এটা শুনে ললো বলে, সব ফ্রিতে দেখালে আমরা কি পাবো? তখন অ্যালি তাদেরকে বোঝায়, সে বলে, আমি আমার প্রথমে বডির অর্ধেক অংশ দেখিয়ে লাইভ করব, যেটা ফ্রি হবে। এতে অনেক বেশি মানুষ সেটা দেখবে। আর আমি পার্ট 2 যখন করব তখন আমরা সব দেখাবো, আর এতে আমাদের ইনকাম অনেক বেড়ে যাবে। অ্যালির বোঝানোর পর ললো আর পিটার সব কিছু বুঝতে পারে। এরপর একদিন যখন অ্যালি লাইভ করছিল তখন তার পিছনের দেওয়াল ভেঙে যায় আর সে পাশের ফ্ল্যাটের মধ্যে গিয়ে পড়ে। তখন তার দেখা হয় ম্যাথিউয়ের সঙ্গে। সে সেই দিনই ওই বাড়ির ভাড়া নিতে এসেছিল। ম্যাথিউকে দেখে অ্যালি সেখানে অজ্ঞান হয়ে যায়। দেওয়াল ভাঙার শব্দ শুনে বাড়ির মালিক সেখানে চলে আসে। আর এই ঘটনার জন্য লোলো পিটার আর অ্যালিকে অনেক কথা শোনায়। এখানে তারা একে অপরের সাথে পরিচিত হয়। ম্যাথিউর ফ্যামিলি বিজনেস ছিল, সে এখানে আর্কিটেকচারের জব করত। অ্যালি প্রথমবার ম্যাথিউকে দেখে তার প্রেমে পড়ে যায়। এটা শুনে পিটার অ্যালিকে বলে, তোমার মনে নেই এর আগে তোমার সাথে কি হয়েছিল? আমরা যদি তোমার সাথে না থাকতাম তাহলে তুমি আজকে বেঁচেই থাকতে না। তখন অ্যালি বলে, সবাই আমার বয়ফ্রেন্ডের মতো। তখন ললো বলে, ম্যাথিউ যদি তোমার এই জব সম্পর্কে জানতে পারে তাহলে ঝামেলা হয়ে যাবে। তখন অ্যালি বলে সে এই বিষয়ে কখনোই জানতে পারবে না। এরপর একদিন অ্যালি ম্যাথিউ ভাঙা দেওয়াল ঠিক করার জন্য কিছু জিনিস কিনতে মলে চলে যায়। তখন মলের মধ্যে কয়েকটা ছেলে অ্যালিকে দেখে হাই দেয় আর তার প্রশংসা করতে শুরু করে। তখন ম্যাথিউ অ্যালিকে বলে, ওই ছেলে কি তোমাকে চেনে? অ্যালি বলে, হ্যাঁ, আমি কি দেখতে কোনো সেলিব্রিটির থেকে কম? ম্যাথিউর অ্যালির ব্যবহারটা অনেকটা অদ্ভুত লাগে। অ্যালি অনেক ছোট জামা কাপড় পরে মলে এসেছিল আর সেখানকার সবাই অ্যালির পায়ের নিচের দিকে তাকিয়েছিল। ম্যাথিউ এটা খেয়াল করছিল। এরপর সে অ্যালিকে চেয়ারে বসায় আর তাকে বলে, এত ছোট জামা পরে কেউ মলে আসে? তোমার এখানে এভাবে আসা ঠিক হয়নি। তখন অ্যালি বলে, যারা দেখছে দেখতে দাও, আমার এতে কোনো সমস্যা নেই। মলি অ্যালির একজন সাবস্ক্রাইবার ছিল। অ্যালিকে সামনে দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। এসব দেখে ম্যাথিউ কিছুই বুঝতে পারছিল না। তখন ম্যাথিউ অ্যালিকে বলে, তুমি কি আমাকে বলবে তুমি আসলে কি করো? তখন অ্যালি বলে, এখানে না, বাড়িতে বলবো। বাড়ি এসে অ্যালি ম্যাথিউকে সব কথা খুলে বলে। এসব কথা শুনে ম্যাথিউর অনেক খারাপ লাগে, কিন্তু সেও অ্যালির সমস্যাটা বুঝতে পারে। তখন সে অ্যালিকে জিজ্ঞেস করে, তুমি কি আসলেই এই কাজ করে মজা পাও? তখন অ্যালি বলে, এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা করে শান্তি পাওয়া যায়, আমি বাধ্য হয়ে এসব কাজ করি। অ্যালির মনে হচ্ছিল ম্যাথিউ তাকে তার কাজের জন্য খারাপ ভাবছে। এটার জন্য অ্যালির মন অনেক খারাপ হয়ে যায়। কিন্তু ম্যাথিউ বলে, আমি কেন তোমাকে খারাপ ভাববো? বরং আমি এটা জেনে খুশি হয়েছে যে তুমি আমাকে সব সত্যি কথা বলেছ। কিন্তু তখন কথাটা নিয়ে তাদের মধ্যেও কথা কাটাকাটি হয় আর অ্যালি ম্যাথিউয়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এরপর আমরা দেখি ম্যাথিউ যখন তার বন্ধু সাংকে অ্যালির ব্যাপারে বলে তখন তার বন্ধু ম্যাথিউর ওপর হাসতে শুরু করে। সে ম্যাথিউকে বলে, তুমি অ্যালির ব্যাপারে জানতে না, ছোট থেকে বড় এই শহরের সবাই অ্যালিকে চেনে আর তুমি চিনতে না। এটা শুনে ম্যাথিউর অনেক খারাপ লাগে এবং সে বাড়ি এসে অ্যালির সাইটে ঢুকে 1 বছরের মেম্বারশিপ কিনে নেয়। এরপর সে অ্যালির লাইভ দেখতে শুরু করে আর কিছুদিন সে এনজয় করে। এরপর সে নিজেও এমন লাইভ করার চেষ্টা করে, কিন্তু অল্পতেই সে বুঝে যায় এটা তার কাজ নয়। এরপর সে অ্যালির কাছে আসে আর তাকে সরি বলে। ম্যাথিউ বলে সে আসলে ভেবেছিল এই কাজটা অনেক সোজা, কিন্তু না, এভাবে লাইভ করা এতটাও সোজা না। অ্যালিও যেহেতু ম্যাথিউকে পছন্দ করতো তাই সে বেশিক্ষণ ম্যাথিউর ওপর রাগ করে থাকতে পারে না। আর এরপর তারা ঘরের ভাঙা দেওয়াল ঠিক করে চলে আসে। কাজ করতে করতে ম্যাথিউ অ্যালিকে বলে এসবের শুরু কিভাবে হয়েছিল। তখন আমাদের ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখানো হয়। আমরা দেখি অ্যালি যখন স্কুলে পড়তো তার বোরিং লুকের জন্য সবাই তাকে নিয়ে মজা করত। এই কারণেই অ্যালি মাঝে মাঝে স্টোর রুমে গিয়ে বসে বসে একা একাই কাঁদত। একদিন অ্যালি যখন স্টোর রুমে বসেছিল তখন সেখানে স্কুলের সবচেয়ে পপুলার ছেলে ব্রাইন আসে। কিছুক্ষণ কথা বলার পর তাদের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে যায়। তাদের এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। কিন্তু ব্রাইনের উদ্দেশ্য অন্যরকম ছিল। সে অ্যালির সাথে গপাগপ করতে শুরু করে এবং গোপনে একটি ভিডিও বানাতে শুরু করে।
তখন অ্যালিও কোনো রকমে সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু এরই মধ্যে স্কুলে কেউ খবর ছড়িয়ে দিয়েছিল যে অ্যালি টাকার বদলে ছেলেদের সাথে ঘপাঘপ করে। এসব সহ্য করতে না পেরে অ্যালি সেখান থেকে তাইওয়ানে চলে আসে। এর পাশাপাশি সে তার চেহারায় প্লাস্টিক সার্জারি করে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। আর যে কাজের জন্য সবাই তাকে বদনাম করেছিল সে ওটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে লাখ লাখ টাকা ইনকাম করতে শুরু করে। অ্যালির এসব কথা শুনে ম্যাথিউর অনেক খারাপ লাগে, কিন্তু তার মেশিন তো অন্য কথা বলছিল। সে সময় নষ্ট না করে অ্যালিকে পাপ্পি দিতে শুরু করে, কিন্তু অ্যালি বলে এখন না, সব আস্তে আস্তে হবে। আর এতদিন তুমি আমার ভিডিও দেখে হাত গাড়ি চালাতে থাকো। এই বলে অ্যালি ম্যাথিউর জন্য স্পেশাল লাইভ পারফরমেন্স দেয়, যেটা দেখে ম্যাথিউ কোনায় বসে হাত গাড়ি চালায়। একদিন ম্যাথিউ অ্যালিকে নিয়ে চার্চে যায়। সেখানে তাদের কথা হয় ম্যাথিউর বন্ধু সাংয়ের সঙ্গে। সাং অ্যালিকে দেখে চিনে ফেলে আর তাদের সামনেই খারাপ খারাপ কথা বলতে শুরু করে। এসব দেখে অ্যালির রাগে মাথা নষ্ট হয়ে যায়। সে সাংকে কিছু বলার আগে ম্যাথিউ তার হাত ধরে নেয় আর তাকে বাইরে নিয়ে চলে আসে। বাইরে এসে অ্যালি ম্যাথিউকে বলে, তুমি কিছু বললে না কেন? তখন ম্যাথিউ বলে, সাং অনেক রাগী ছেলে, ওকে বুঝিয়ে লাভ নেই। এ বলে সে অ্যালিকে প্রবেশ করে। এরপর আমরা দেখি তারা রুমের মধ্যে ঘপাঘপ করতে শুরু করে। আসলে ম্যাথিউ অ্যালির লাইভ অপশনটা অন করে দেয় আর তাদের ঘপাঘপের ভিডিও সব জায়গায় ছড়িয়ে যায়। অ্যালি ম্যাথিউর কাছে এসব কারণ জানতে চায়। তখন ম্যাথিউ বলে, এসব আমি আমার বোনের জন্য করেছি। আমার বোনের হাজব্যান্ড সবসময় তোমার লাইভ দেখতো আর হাত গাড়ি চালানোতেই ব্যস্ত থাকতো। সে তো সব ইনকাম তোমার পিছনেই নষ্ট করে দিত। তোমার মেম্বারশিপ কিনে কিনে সে তার সব টাকা শেষ করে দেয়। অ্যালি বলে, তোমার বোনের হাজব্যান্ডের সাথে আমার কিসের সম্পর্ক? তুমি আমার লাইফটা কেন বরবাদ করলে? এই ঘটনার পর অ্যালি তার মন ঠিক করতে কিছুদিনের জন্য তার নানির ওখানে চলে যায়। ম্যাথিউ জানতো যে সে যা করছে তা অন্যায় করেছে। আসলে ম্যাথিউ তার বোনের সংসার ধ্বংস হওয়ার কারণ হিসেবে অ্যালিকেই মনে করত, কারণ তার বোনের হাজব্যান্ড পুতুলের ওপর অ্যালির ছবি লাগিয়ে তার সাথে ঘপাঘপ করত। এমনও হয়ে গেছিল যে সে টাকার অভাবে বাইরে ছেড়ে চলে যায়। তাই ম্যাথিউর বোন সিদ্ধান্ত নেয় অ্যালিকে শিক্ষা দেওয়ার। ম্যাথিউকে অ্যালির বাড়ির ঠিকানা ও তার বোনই দিয়েছিল, কিন্তু অ্যালির সাথে থাকার পর ম্যাথিউ বুঝতে পারে তার বোনের সংসার ধ্বংস হওয়ার পিছনে অ্যালির কোনোই হাত নেই। আসলে সে অ্যালির জন্য ফিল করতে শুরু করেছিল। একথা যখন ম্যাথিউর বোন জানতে পারে তখন সে অ্যালির উপর আরও রেগে যায়। কিন্তু এবার ম্যাথিউ তার বোনকে বোঝায় যা হয়েছে তাতে অ্যালির কোনো হাত নেই। এরপর সে অ্যালির বাড়ি যায়, কিন্তু কেউ তাকে অ্যালির সাথে দেখা করতে দেয় না। এরপর 2 বছর পর অ্যালি আবারও তার সেই আইডিটা ওপেন করে, যেখানে সে ম্যাথিউয়ের সরি লেখা অনেকগুলো মেসেজ পায়, যেটা দেখে অ্যালি কান্না করে দেয়, কারণ সে ম্যাথিউকে মন থেকে ভালোবাসতো। পরের দিন অ্যালি ম্যাথিউয়ের সাথে তার বাড়িতে দেখা করতে যায়, যেটা ম্যাথিউ অ্যালির জন্যই বানিয়েছিল। এরপর তারা দুইজন বাড়ির প্রতিটা ঘরে গিয়ে জমিয়ে ঘপাঘপ করে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।